উত্তরবঙ্গের একটি রুক্ষ গ্রাম। বৈশাখের তপ্ত দুপুর, মাথার উপর সূর্যটা যেন আগুন ঢালছে। জনমানবহীন ধান ক্ষেতের মাঝখানে 10 বছরের একটি ছোট্ট শরীর নুয়ে আছে। চারিদিকে নিস্তব্ধতা ভেঙে শুধু শুষ্ক মাটির ওপর নিড়ানির ঠক ঠক শব্দ শোনা যাচ্ছে। ছেলেটির নাম আকাশ। শরীরের হাড়গুলো চামড়া ভেদ করে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু তার হাতের কাজ থামছে না। কাজের মধ্যে হঠাৎ গ্রামের মাতবর সাহেব তার জমির কাজ কতটুকু হয়েছে তা দেখতে আসে। জমির কাছে আসতেই তিনি আকাশকে দেখে বলেন, কিরে আকাশ, এই কাজ কখন শেষ হবে? বেলা তো শেষ হয়ে আসলো। মাতবর কাকা, অনেক গরম তো তাই একটু দেরি হচ্ছে। টাকা নেয়ার সময় তো এটা বলিস না। বেলা শেষ হওয়ার আগে আমার কাজ শেষ করবি, তা না হলে কোনো টাকা পাবি না। মাতবর সাহেবের কথা শুনে আকাশ একটি দীর্ঘশ্বাস ফেলল। সে খুব তাড়াতাড়ি কাজ শেষ করার চেষ্টা করছে, আর মনের দুঃখে চোখের পানি ফেলছে। এই গরমে কাজ করতে করতে সে খুব ক্লান্ত হয়ে পড়ে। সে মনে মনে বলল, আজ বাবা যদি বেঁচে থাকতো হয়তো আমার এত কষ্ট করতে হতো না। আল্লাহ, তুমি কেন আমার বাবা মার সাথে আমাকেও এই পৃথিবী থেকে নিয়ে গেলে না? বেলা প্রায় শেষ, বিকেল শেষ হয়ে আসছে। আকাশ তার কাজ শেষ করে জমি থেকে মাতবর সাহেবের বাড়িতে যায়। মাতবর সাহেব তখন বারান্দায় বসে চা খাচ্ছেন। তিনি দেখলেন ময়লা নোংরা কাপড় চোপড় নিয়ে আকাশ তার বাড়ির ভেতরে ঢুকছে। এটা দেখে তিনি বারান্দা থেকে আকাশকে ডাক দিল। আকাশ, এই অবস্থা নিয়ে ভেতরে আসবি না, ওখান থেকেই বল কি হয়েছে। টাকা, কাজ শেষ হয়ে গিয়েছে। আমার টাকা। কাজ শেষ হতে না হতেই টাকা টাকা করছিস? এখন নেই, কালকে আসিস। কিন্তু কাকা, আমার তো কালকে পরীক্ষার ফি জমা দিতে হবে, না হলে আমাকে পরীক্ষা দিতে দিবে না। তাই তো আমি আজকের দিনেই আপনার কাজ শেষ করি। এত লেকচার দিস কেন? তোদের মতো এতিমদের আবার কিসের পড়ালেখা? যা যা এখান থেকে। আকাশ কথা বলতে গিয়েও কিছু বলল না। মন খারাপ নিয়ে বাড়িতে আসে। সে বাবা মা মারা যাওয়ার পর থেকে চাচার বাড়িতে থাকে। বাড়ি ফিরে আগে গোসল করে নেয়। গোসল করে সে তার চাচির কাছে খাবার চাইতে আসে। চাচি, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। তোর জন্য সারা দিন খাবার কই পাবো? তোর চাচার শরীরটাও ভালো যাচ্ছে না, কাজেও যেতে পারে না, তাই বাজারও করতে পারে না। কিন্তু চাচি, আমি তো সারা দিন মাতবর কাকার জমিতে কাজ করলাম, শরীরটা আর চলছে না। এক মুঠো ভাত হবে না? ভাত কি আসমান থেকে পড়ে? ঘরে চাল বারণ তো। তোর চাচা অসুস্থ হয়ে পড়ে আছে, তার ওষুধ কেনার টাকা নেই, আর নবাবজাদার পেটে খিদে লেগেছে। যা রান্নাঘরে দেখ, এক বাটি পান্তা পড়ে আছে, ওটুকু খেয়ে বিদায় হ। আর শোন, কাল সকালে আবার কাজে বের হবি। বসে বসে খাবার দিন শেষ। এই কথা বলে তার চাচি ঘরের ভেতর চলে যায়। আকাশ আর কোনো কথা বাড়ালো না। রান্নাঘরের কোণে রাখা সেই পান্তাটুকু নুন দিয়ে কোনো মতে মুখে দিল। পেটের জ্বালা হয়তো একটু কমলো, কিন্তু মনের জ্বালাটা যেন আরো বেড়ে গেল। ঘরে ঢুকতেই দেখলো তার চাচা বিছানায় শুয়ে কাশছেন। আকাশ নিঃশব্দে তার ছেঁড়া বইগুলো বের করলো। আগামীকাল পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ দিন। মাতবর সাহেব টাকা দিলেন না। চাচির কাছে চাওয়ার সাহস নেই। আকাশ জানালার ধারে বসে চাঁদের আলোর দিকে তাকিয়ে রইল, আর মনে মনে বলল, সবাই বলে এতিমের নাকি কেউ নেই, কিন্তু আমার তো ইচ্ছে আছে। আমি কি সারা জীবন এই অবহেলিত খেতেই পড়ে থাকবো? না, আমাকে পড়তে হবে, অনেক বড় হতে হবে, যেন ভবিষ্যতে আমার এটা কখনো শুনতে না হয় যে এতিমের কোনো চাওয়া থাকতে নেই। কথাগুলো ভাবছে আর চোখের পানি মুছছে। চোখের জল মুছে আকাশ পড়ায় বইয়ে মন দিল। পেটে ক্ষুধা, শরীরে ক্লান্তি, আর চারপাশের অবহেলা সবকিছুকে হার মানিয়ে সে শিখতে চাইল কিভাবে বাঁচতে হয়। সে জানতো না এই তপ্ত দুপুরের মাটি আর মানুষের অবহেলায় একদিন তাকে দেশের সবচেয়ে কঠিন আর সাহসী সৈনিক হিসাবে গড়ে তুলবে। পড়তে পড়তে রাত খুব গভীর হয়। চারপাশ নির্জন হয়ে গেল, কিন্তু সে এখনো পড়ার টেবিলে। রাতে হঠাৎ তার চাচি ঘুম থেকে উঠে দেখল আকাশ হারিকেনের আলোতে পড়ছে। তিনি খাট থেকে উঠে এসে আকাশের সামনে এসে দাঁড়ালো। এত রাত পর্যন্ত জেগে জেগে হারিকেনে তেল নষ্ট করছিস কেন? তেল কি তোর বাপের নাকি? এই কথা বলে রাবিয়া বেগম হারিকেন নিভিয়ে দেয়। আকাশ নিরুপায় হয়ে চেয়ারে বসে বাহিরের দিকে তাকিয়ে আছে। ঘন অন্ধকার, ঠিক আকাশের জীবনের মতো। ঘুটঘুটে অন্ধকার ঘর। হারিকেনের কেরোসিন পোড়া গন্ধটা তখনও বাতাসে ভাসছে। চাচি কটু কথাগুলো তীরের মতো আকাশের বুকে দিচ্ছে। অন্ধকারে নিজের চোখের পানি মোছারও প্রয়োজন বোধ
করল না সে। জানালা দিয়ে আসা আবছা চাঁদের আলোয় সে তার পুরনো স্কুল ব্যাগটার দিকে তাকালো। তাতে কয়েকটা ছেঁড়া বই আর একটা কলম ছাড়া আর কিছুই নেই, কিন্তু ওই ব্যাগটাই আকাশের কাছে জাদুর বাক্সের মতো, যা তাকে এই নরক থেকে মুক্তি দিতে পারে। পরের দিন খুব ভোরে যখন গ্রামের পাখিরাও ডাকতে শুরু করেনি, আকাশ উঠে পড়ল। হাত মুখ ধুয়ে সে সোজা চলে গেল মাতবর সাহেবের বাড়ির দিকে। গিয়ে দেখলো তাদের বাড়ির সামনে গেট বন্ধ। আকাশ অনেকক্ষণ গেটে দাঁড়িয়ে মাতবর সাহেবকে ডাক দিল। মাতবর কাকা, ও মাতবর কাকা, দয়া করে আমার ওই টাকাগুলো দিন। আজ স্কুলে টাকা না জমা দিলে আমি পরীক্ষা দিতে পারবো না। আকাশের ডাকে কেউ কোনো সাড়া দিল না। কিছুক্ষণ অপেক্ষা করে সে মন খারাপ নিয়ে রওনা হলো গ্রামের স্কুলের দিকে। তার মনে একটাই চিন্তা, প্রধান শিক্ষক মহোদয়কে যদি রাজি করানো যায় স্কুল প্রাঙ্গণ। তখন প্রায় সকাল 8টা। হেডমাস্টার সাহেব নিজের রুমে বসে খাতা দেখছিলেন। আকাশ দরজায় দাঁড়িয়ে কাপা কাপা গলায় ডাক দিল, আসসালামু আলাইকুম স্যার, আসবো? হঠাৎ আকাশের কথা শুনে হেডমাস্টার তার চশমাটি নাকের ডগায় নামিয়ে দরজার দিকে তাকালো। তাকিয়ে দেখলেন অসহায় মনমরা হয়ে আকাশ তার দরজার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আকাশের দিকে তাকিয়ে তিনি আকাশকে বললেন, আরে আকাশ যে, এত সকালে? তোমার তো আজ পরীক্ষার ফি জমা দেওয়ার কথা, টাকা কি এনেছো? স্যার, মাতবর কাকা কাজের টাকাটা দেয়নি। চাচি, ও কোনো সাহায্য করতে পারবে না। আপনি যদি দয়া করে এবারের মতো সুযোগ দিতেন, আমি কথা দিচ্ছি সামনের মাসে কাজ করে আপনার টাকা শোধ করে দেব। আকাশ, আমি জানি তোমার অবস্থা, কিন্তু স্কুলের নিয়ম তো সবার জন্য সমান। বোর্ড থেকে টাকা না পাঠালে তোমার অ্যাডমিট কার্ড আসবে না। হেডমাস্টারের কথা শুনে আকাশের পৃথিবীটা যেন দুলতে লাগলো। সে ওখান থেকে মাথা নিচু করে স্কুলের ভেতর থেকে বেরিয়ে এলো। মাঠের এক কোণে একটা বড় বট গাছ, সেখানে সে বসে পড়ল। তার মনে হতে লাগলো, দারিদ্র কি তার মেধার চেয়েও বড়? সে কি জীবনে কখনো বড় হতে পারবে না? ঠিক সেই সময় সে দেখলো স্কুলের পেছনের রাস্তায় একটা জিপ গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলেন ইউনিফর্ম পরা এক আর্মি অফিসার, দীর্ঘদেহী, চোখে রোদ চশমা, চলনে এক অদ্ভুত আভিজাত্য। তাকে দেখেই আকাশের বুকের ভেতরটা কেঁপে উঠল। অফিসারটি স্কুলের দেওয়ালের পাশে দাঁড়িয়ে ম্যাপ দেখছিলেন। হঠাৎ বাতাসের ঝাপটা দিয়ে তার হাতের একটি জরুরি কাগজ উড়িয়ে নিয়ে গেল স্কুলের পাশের ময়লা আর কাটা ঝোপের ভেতর। অফিসারটি একটু চিন্তিত হলেন, কারণ জায়গাটা বেশ দুর্গম। আকাশ এক মুহূর্ত দেরি করল না। সে দৌড়ে গিয়ে সেই কাটা ঝোপের ভেতর ঢুকে পড়ল। হাত পা ছিলে যাচ্ছে, কাটায় গায়ের চামড়া ফেটে রক্ত বের হচ্ছে, কিন্তু সে ভ্রুক্ষেপ করল না। কয়েক মিনিট পর সে হাঁপাতে হাঁপাতে কাগজটা নিয়ে অফিসারের সামনে এসে দাঁড়ালো। স্যার, আপনার কাগজ। আকাশের ডাক শুনে অফিসার পিছন ফিরে তাকালো। তিনি দেখলেন ছেঁড়া স্কুল ড্রেস আর ছেঁড়া একটি ব্যাগ নিয়ে ওনার সামনে একটি ছেলে দাঁড়িয়ে আছে, আর হাতে পায়ের অনেক জায়গায় দিয়ে রক্ত বের হচ্ছে। তিনি অবাক হয়ে আকাশের রক্তাক্ত হাতের দিকে তাকিয়ে বললেন, তুমি তো বেশ সাহসী ছেলে, নাম কি তোমার? এত কষ্ট করে এটা উদ্ধার করলে কেন? তোমার তো হাতে পায়ে খুব লেগেছে। আমার নাম আকাশ। আপনি দেশের সেবা করেন, আপনার কাগজ নিশ্চয়ই খুব দরকারি, তাই নিয়ে এলাম। এই অল্প বয়সে আকাশের এই সাহসিকতা দেখে আর্মি অফিসার মুগ্ধ হলেন। তিনি আকাশের চোখের দিকে তাকিয়ে দেখলেন সাহসিকতা। তিনি আকাশের মাথায় হাত বুলিয়ে দিয়ে আকাশকে বললেন, তোমার চোখে তো অনেক স্বপ্ন দেখি, এই বয়সে স্কুলে না গিয়ে এখানে কি করছো? আজ পরীক্ষার ফি দেওয়ার শেষ দিন ছিল স্যার, টাকা জোগাড় করতে পারিনি, তাই পরীক্ষা দেওয়া হবে না। এতিম বলে কেউ আজ সাহায্যের হাত বাড়িয়ে দেয় না স্যার। এতিম শব্দটি শুনে যেন আর্মি অফিসারের বুকের ভেতরটা কেঁপে উঠল। অফিসারটি কিছুক্ষণ চুপ করে রইলেন। কিছুক্ষণ পর পকেট থেকে একটা কার্ড বের করে আকাশের হাতে দিলেন এবং তার মাথা হাত বুলিয়ে দিয়ে স্কুলের দিকে এগিয়ে গেলেন। আকাশ কিছুই বুঝতে পারল না। কার্ডটি হাতে নিয়ে আকাশ আবার সেই বট গাছের নিচে গিয়ে বসলো। কিছুক্ষণ পর আকাশ সামনের দিকে তাকিয়ে দেখলো হেডমাস্টার সাহেব হন্তদন্ত হয়ে দৌড়ে তার দিকেই এগিয়ে আসছেন। এসেই আকাশকে জড়িয়ে ধরলেন। আকাশ, তোর কপাল খুলে গেছে রে। এই অফিসার সাহেব তোর পরীক্ষার ফি সহ পুরো বছরের খরচ দিয়ে গেছেন। শুধু তাই নয়, উনি বলেছেন যদি তুই ভালো রেজাল্ট করিস তবে তোর সামনের সব দায়িত্ব উনি নেবেন। হেডমাস্টারের কথা শুনে আকাশ অবাক হয়ে গেল। তার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো। সে অশ্রুসিক্ত চোখ দিয়ে হেডমাস্টার স্যারকে বলল, সত্যি স্যার? আল্লাহ কি তবে আমার কথা শুনলেন? আকাশ সেদিন বুঝতে পারল অবহেলা তাকে দমাতে পারবে না। সে সেই কার্ডটির দিকে তাকালো।
সেখানে লেখা ছিল মেজর মাহমুদ, বাংলাদেশ সেনাবাহিনী। আকাশ মনে মনে শপথ করলো একদিন সেও এই পোশাক পরবে। অবহেলিত ক্ষেতের এতিম ছেলেটা হবে বাংলার বাঘ। কিন্তু এই পথটা এত সহজ ছিল না। তারপর পরীক্ষার হলে গিয়ে আকাশ সুন্দর মতো পরীক্ষা দেয়। পরীক্ষা শেষ করে সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পরীক্ষার হল থেকে বের হয়ে আকাশের মনে আজ অন্যরকম আনন্দ। মেজর মাহমুদের দেওয়া সে কার্ডটি তার পকেটে যেন এক অমূল্য সম্পদ। কিন্তু বাড়ির কাছাকাছি আসতেই তার সেই আনন্দ মিলান হয়ে গেল। ভাঙ্গা বেড়ার ঘরটির ভেতর থেকে চাচি রাবেয়া বেগমের চড়া গলা শোনা যাচ্ছে। আকাশ শুনতে পেল তিনি চিৎকার করে তার কাকাকে তার জন্য শাসাচ্ছে। না, এভাবে আর চলবে না। নিজের পেটের দায় মেলাতে পারি না, তার উপর এই আপদকে আর কতদিন টানবো? তোমার অসুখ সারছে না, ঘরে চাল নেই, আর ওরে বিদায় করো। আহা রাবেয়া, ছেলেটা ইতিম, যাবে কোথায়? আর মাত্র কয়েকটা বছর পড়াশোনাটা শেষ করুক না, দেখবে সে একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে। আর আমাদের তো কোনো সন্তান নাতি নেই। পড়াশোনা? নবাব দাদা তো আজ পরীক্ষায় ফি দিতে না পেরে স্কুল থেকে মুখ চুন করে ফিরবে। ওরে দিয়ে আর পড়াশোনা হবে না। তোমার মুখ উজ্জ্বল করা তো দূরে থাক, কাল থেকে ওরে ওই পাশের গ্রামের ইটভাটায় কাজে দিয়ে দেব। যা 2 পয়সা আসবে তাতে তোমার ওষুধ হবে। দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল আকাশ। তার বুকের ভেতরটা অভিমানে ফেটে যাচ্ছিল। সে ধীর পায়ে ঘরে ভেতর ঢুকলো। তাকে দেখে রাবেয়া বেগম তেড়ে এলেন। কিরে মুখ পড়া, ফিস দিতে পারিসনি তো? স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। সারাদিন কইছিলি, এখন যা গিয়ে হাত মুখ ধুয়ে ওই মাতবর বাড়িতে যা, কালকের বাকি কাজটা শেষ করে আয়, তোর টাকা নিয়ে আসবি। না চাচি, পরীক্ষা আমি দিয়েছি। এক দয়ালু অফিসার আমার সারা বছরের পড়ার খরচ দিয়ে দিয়েছেন। আমি আর কাজে যাব না, আমি মন দিয়ে পড়ব। আকাশের কথা শুনে তার চাচা সুলেমার অসুস্থ শরীর নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। আকাশ পকেট থেকে মেজর মাহমুদের দেওয়া কার্ডটি বের করে তার চাচার কাছে গিয়ে দেখালো। কিন্তু রাবেয়া বেগম সেটা ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। বেশি পণ্ডিতি করিস না। অফিসার টাকা দিয়েছে তো কি হয়েছে? আমাদের পেটে ভাত দেবে কে? কাল থেকে কাজে না গেলে এই বাড়িতে আর ঠাঁই নেই তোর। আকাশ কথা না বাড়িয়ে ওখান থেকে বেরিয়ে যায়। সে বুঝলো এখানে থেকে সে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে না। অবহেলা আর লাঞ্ছনা তার নিত্য সঙ্গী হয়ে থাকবে। এই ভাবতে ভাবতে সে মাতবর সাহেবের বাড়িতে যায়। গিয়ে দেখে মাতবর সাহেব কি যেন হিসেব করছে। আকাশ গিয়ে ওনার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে বলল, মাতবর কাকা, আমার টাকাগুলো দিলে খুব ভালো হতো। ঘরে চাচা খুব অসুস্থ, আপনি টাকা দিলে তার জন্য কিছু ওষুধপত্র কিনে নিতে পারতাম। মাতবর সাহেব উঠে গিয়ে অল্প কিছু টাকা এনে আকাশের হাতে দেয়। আকাশ টাকাগুলো দেখে প্রথমে খুব খুশি হয়, কিন্তু পরে গুনে দেখলো সব টাকা মাতবর সাহেব দেয়নি। করুণা সুরে মাতবর সাহেবকে আকাশ বলল, কাকা, বাকি টাকা তো দিলেন না। এই কয়টা টাকায় তো চাচার ওষুধ কিনা যাবে না। যা দিয়েছি তাই নিয়ে এখান থেকে বিদায় হ। মনমরা নিয়ে আকাশ মাতবর সাহেবের বাড়ি থেকে চলে আসে। বাজার গিয়ে চাচার জন্য কিছু ওষুধ কিনে সে বাড়িতে যায়। গিয়ে চাচির কাছে ওষুধগুলো দেয়। চাচি, এই নাও টাকার কিছু ওষুধ। এই কয়টা ওষুধ দিয়ে কি হবে? বাকি টাকা কি করেছিস? মাতবর সাহেব পুরো টাকা দেননি, এই অল্প কয়েকটা টাকা দিয়েছেন, তাই এগুলো দিয়ে কাকার ওষুধ নিয়ে এসেছি। এটা শুনে রাবেয়া বেগম আকাশকে অনেক ঝাড়ি মারলেন, অনেক কথা শোনালেন, কিন্তু আকাশ চুপ করে সব হজম করে যাচ্ছে। রাবেয়া বেগম আকাশের পড়ালেখা বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। আকাশ এখান থেকে তার ছোট রুমে চলে আসে। রাতে না খেয়ে সে শুয়ে পড়ে। সারা রাত সে ঘুমাতে পারল না। জানালার পাশে বসে ওই কার্ডটি হাতে নিয়ে বারবার দেখলো। তার মনে পড়ল মেজর মাহমুদের সেই তেজদীপ্ত চেহারা। কার্ডের দিকে তাকিয়ে আকাশ মনে মনে বলে, না, আমাকে এখান থেকে বের হতে হবে। এই গ্রাম, এই অবহেলা আমাকে আটকে রাখতে পারবে না। আমাকে বড় হতে হবে, ওই মেজরের মতো ইউনিফর্ম পরতে হবে। পরদিন ভোরে আকাশ তার ছেঁড়া ব্যাগে দুটো বই আর বাবা মায়ের একটা পুরনো ছবি নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। কেউ জানলো না, কেউ দেখলো না। শুধু ভোরে শিশির ভেজা ঘাস সাক্ষী রইল এক অকুতভয় বালকের যাত্রার। হাঁটতে হাঁটতে সে রেল লাইনের কাছে যায়। রেল লাইনের ওপর দিয়ে হাঁটছে আকাশ। পেছনে ফেলে আসা গ্রামটা ভোরের কুয়াশায় ঢেকে যাচ্ছে। পকেটে সেই জাদুর কার্ড, মেজর মাহমুদের ঠিকানা। সে জানে না ঢাকা শহর কত বড়, সে জানে না সেখানে গিয়ে কোথায় থাকবে।
শুধু জানে ফিরে তাকালে তাকে আবার ওই ধান খেতে নিড়ানি ধরতে হবে। কয়েক ঘন্টা হাঁটার পর একটি লোকাল ট্রেন এসে থামলো। আকাশ ট্রেনের বগিতে উঠে কোনো মতে এক কোণে বসে পড়ল। তার চোখে ঘুম নেই, আছে এক বুক আশা। ঢাকা পৌঁছানোর পর আকাশ ওখানে আর কোনো কিছুই চিনতে পারে না, কিন্তু মনের জোরের সাহসিকতা নিয়ে এসে শহরের দিকে এগোয়। হাঁটতে হাঁটতে সে খুব ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত শরীর নিয়ে অসহায়ের মতো রাস্তার ধারে এক কোণায় এসে বসে। হঠাৎ সে দেখতে পেল একজন বয়স্ক লোক রাস্তার ওপাশ দাঁড়িয়ে গাড়ি থামানোর চেষ্টা করছে, কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। এটা দেখে মুহূর্তেই আকাশ রাস্তার ওপাশের বয়স্ক লোকটির কাছে যায়। কি হয়েছে আঙ্কেল? আপনি কি কোনো বিপদে পড়েছেন? আসলে বাবা, গাড়িটি হঠাৎ মাঝপথে এসে নষ্ট হয়ে যায়, আর অন্য একটি গাড়িও দাঁড় করাতে পারছি না। আপনি দাঁড়ান, আমি দেখছি। ঠিক আছে বাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আকাশ অনেক দূর হেঁটে গিয়ে জাফর চৌধুরীর জন্য একটি সিএনজি ভাড়া করে নিয়ে আসে। সিএনজি নিয়ে আসার পর জাফর সাহেব আকাশকে জিজ্ঞেস করেন, তুমি কে বাবা? এই পাথরের শহরে কেউ কাউকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় না, আর তুমি আমাকে সাহায্য করলে। আমার নাম আকাশ আঙ্কেল, আমি গ্রাম থেকে এসেছি। কোথায় যাবি, আর কেনই বা এসেছো? আঙ্কেল, এই দুনিয়াতে আমার বাবা মা নেই। মহান আল্লাহ তাআলা আমাকে এতিম বানিয়েছেন। গ্রামে মানুষের নির্যাতন সহ্য করতে না পেরে ইট পাথরের শহরে পাড়ি দিয়েছি, পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াবো বলে। আকাশের কষ্টের কথাগুলো শুনে জাফর সাহেব আকাশের মুখের দিকে তাকিয়ে আছেন। তিনি লক্ষ্য করলো কথাগুলো বলার সাথে সাথে আকাশের চোখের পানি ঝরছে। আকাশের কাছে এগিয়ে তিনি আকাশকে বলেন, এই শহরে তোমার থাকার জায়গা আছে? না আঙ্কেল, কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর আগে কখনো আর গ্রামে ফিরে যাব না। দরকার হলে রাস্তায় রাত কাটাবো। সাহেব আকাশের কথা শুনে মুগ্ধ হয়। অল্প বয়সে তার ভেতরের এত সাহসিকতা, তেজ, যা দেখে তিনি বারবার অবাক হন। তিনি আকাশের হাত শক্ত করে চোখে ধরে আকাশকে বলেন, কে বলেছে তোমার থাকার জায়গা নেই? আজ থেকে তুমি আমার বাড়িতে আমার সাথেই থাকবে। তোমার পড়ালেখার সব দায়িত্ব আমি নিলাম। কিন্তু আঙ্কেল। কোনো কিন্তু না, আমার সাথে আসো, সিএনজিতে ওঠো। তারপর জাফর সাহেব তার বাসে আকাশকে নিয়ে যান। বাসার সামনে গেটে সিএনজি নামিয়ে দেয়। জাফর চৌধুরী সিএনজি ড্রাইভারকে ভাড়া দিয়ে আকাশকে নিয়ে ভেতরে ঢুকে। ভেতরে ঢুকতেই আকাশ দেখল কি রাজকীয় বাড়ি, যেখানে নেই বলতে কোনো কিছুই নেই। জাফর সাহেব আকাশকে নিয়ে ড্রয়িং রুমে সোফায় গিয়ে বসলেন। তিনি তার স্ত্রী আয়েশা বেগমকে ডাক দিলেন। আয়েশা বেগম স্বামীর কথা শুনে দৌড়ে আসে। আয়েশা বেগমকে দেখে আকাশ ভয়ে দাঁড়িয়ে যায়। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে বাবা? ও আজকে থেকে আমাদের ছেলে। কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আর তুমি ওকে পেলেই বা কোথায়? জাফর সাহেব আয়েশা বেগমের হাত ধরে সোফায় এনে বসান। তারপর বিস্তারিত সব আয়েশা বেগমের কাছে খুলে বলেন। আকাশ সোফার এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছে। জাফর সাহেবের মুখে আকাশের কষ্টের কথা শুনে মুহূর্তেই আয়েশা বেগমের চোখে পানি চলে আসলো। তিনি পেছন ফিরে আকাশের দিকে তাকালেন। আকাশ তখন মাথা নিচু করে রইল। তিনি উঠে দাঁড়িয়ে আকাশের কাছে যান। তোমার মা বাবা নেই তো কি হয়েছে আকাশ? আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকবে। আল্লাহ কন্যা সন্তান দান করেছেন, কিন্তু আমাকে একটি পুত্র সন্তান দান করেন নাই। কিন্তু সেই মেয়েও এখন আমার কাছে থাকে না। সেই ছোট্টবেলা খালার সাথে দূরে প্রবাসে আসার জন্য পাড়ি জমায়, কিন্তু তোমাকে আমার কাছে পাঠিয়েছেন। তোমাকে আমি আমার নিজের সন্তানের মতোই বড় করব। আকাশ নিচের আবেগ আর ধরে রাখতে না পেরে কান্না শুরু করে। আয়েশা বেগম আকাশের চোখের পানি মুছিয়ে দিয়ে আকাশকে নিয়ে উপরে একটি রুমে যায়। সেখানে গিয়ে আকাশকে তিনি বলেন, আজ থেকে তুমি এই রুমেই থাকবে। এটাকেই তুমি তোমার নিজের ঘর মনে করবে। আকাশ মাথা নাড়ালো, কিন্তু কোনো জবাব দিল না। আকাশ হাত মুখ ধোয়ার কথা বলে আয়েশা বেগম ওখান থেকে নিচে জাফর সাহেবের কাছে আসে। তিনি জাফর সাহেবকে বলেন, আকাশের জন্য কিছু নতুন জামা কাপড়ের ব্যবস্থা করো। ওই কি জামা কাপড়ে থাকবে, তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো। জাফর সাহেব তার কোম্পানির সেক্রেটারিকে ফোন দিয়ে আকাশের বয়স এবং সাইজ বলেন, আকাশের জন্য জামা কাপড় আনার জন্য। কিছুক্ষণের মধ্যেই জামা সেক্রেটারি বেশ কিছু দামি দামি জামা কাপড় নিয়ে জাফর সাহেবের বাড়িতে এসে হাজির। আয়েশা বেগম উপর থেকে আকাশকে নিয়ে আসেন। আকাশকে ওই ময়লা জামা কাপড় দেখে সেক্রেটারি অবাক হয়ে রইলেন। তারপর জামা কাপড় রেখে সেক্রেটারি আবার ওখান থেকে চলে যান। আয়েশা বেগম আকাশকে এনে সোফায় বসিয়ে জামা কাপড় একটি একটি করে পরিয়ে দেখছেন। আর আকাশ অবাক দৃষ্টিতে আয়েশা বেগম এবং জাফর সাহেবের দিকে তাকিয়ে আছে। সে মনে মনে ভাবছে,
মহান আল্লাহ তাআলা হয়তো মা বাবাকে ভোলার জন্য ওনাদের কাছে আমাকে পাঠিয়েছেন। ওনাদের কোনো ক্ষয়ক্ষতি আমি জীবনে কখনো হতে দিব না। কি ভাবছিস? দেখো তো বাবা, তোর এগুলো পছন্দ হয় কি না? আন্টি, কখনো এত দামি জামা কাপড় পরা তো দূরের কথা, দেখারও সামর্থ্য হয়নি। আর এগুলো অপছন্দ হওয়ার কিছু নেই। নিজেকে কখনো ছোট মনে করবি না, সব সময় নিজেকে শ্রেষ্ঠত্ব হিসাবে ভাববি, তাহলে এই জীবনে উন্নতি করতে পারবি। আয়েশা, অনেক ক্ষুধা লেগে গেছে। আকাশ আর আমাকে কিছু খাবার দাও। আচ্ছা, তুমি তোমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। আর আকাশ বাবা, তুই উপরে জামা কাপড়গুলো নিয়ে যা। ওখানে কি এক সেট জামা কাপড় পরে হাত মুখ ধুয়ে নিচে খাবার টেবিলে আয়। আচ্ছা ঠিক আছে আন্টি। উপরে জামা কাপড়গুলো নিয়ে গিয়ে আকাশ সুন্দর করে আলমারিতে রাখে। সে তার ছেঁড়া জামা কাপড়গুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখে। নতুন জামা কাপড় পরে হাত মুখ ধুয়ে এসে নিচে খাবার টেবিলে আসে, কিন্তু সে চেয়ার টেনে বসে না, একপাশে দাঁড়িয়ে আছে। এটা দেখে জাফর শেখ আকাশকে বলেন, কি হলো আকাশ, ওখানে দাঁড়িয়ে আছো কেন? আসো, এখানে টেবিলে বসো, আমাদের সাথে খাও। আপনাদের সাথে একসাথে? বললাম না, আজ থেকে তুই আমাদের সন্তান। সন্তানকে কি মাকে ছাড়া খাবার খায়? এখানে আমার পাশে বস, আমি তোকে খাইয়ে দেবো। তাদের দুজনের ব্যবহার দেখে বারবার আবেগঘন হয়ে যায়। সে এসে চেয়ারে আয়েশা বেগমের সাথে বসে। আয়েশা বেগম পরম যত্ন করে আকাশের মুখে খাবার তুলে দেন। আয়েশা বেগমের প্রতিটি খাবার লোকমাই আকাশের চোখের পানি ধরে রাখতে পারে না। তিনি আকাশের চোখের পানি মুছে দেন। খাওয়া দাওয়া শেষ করে জাফর চৌধুরী কোম্পানি কিছু ফাইল চেক করার জন্য তার রুমে চলে যান। অন্যদিকে আয়েশা বেগম আকাশকে খাইয়ে তার রুমে নিয়ে যায়। তিনি আকাশকে বলেন, তোকে ভালো করে পড়াশোনা করতে হবে। আগামীকাল আঙ্কেল এখানে একটি বিদ্যালয়ে গিয়ে এডমিশন করিয়ে দেবেন। তারপর তিনি আকাশের মাথায় হাত বুলিয়ে দেয়। ওখান থেকে চলে আসেন। আকাশ তার ছেঁড়া বইগুলো বের করে পড়তে শুরু করে। হঠাৎ বারবার তার চাচার কথা খুব মনে পড়ে, কিন্তু সে নিজেকে শক্ত করে নেয়। তাকে মানুষের মতো মানুষ হওয়ার প্রতিজ্ঞা সে নিজের মুখে নিজে দেয়। অন্যদিকে সকালবেলা আকাশকে বাড়িতে না দেখে তার চাচি তার রুমে গিয়ে তাকে খোঁজে। রুমে গিয়ে দেখলো আকাশে কোনো জামা কাপড় নেই, ব্যাগ নেই, কোনো কিছুই নেই। তিনি এসে আকাশের চাচার কাছে বলেন, কই গো, শুনেছ? তোমার ভাইয়ের ছেলে ওই আপদটা মনে হয় বিদেয় হয়েছে। ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছিস সব? ও কোথায় যাবে? ওর তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। ওসব নিয়ে তোমার ভাবতে হবে না, গিয়েছে ভালো হয়েছে। সুলেমান সাহেব রাবেয়া বেগমের কথা শুনে অঝরে কান্না করতে শুরু করেন। তিনি চিন্তা করতে থাকেন আকাশের এই পৃথিবীতে তিনি ছাড়া আর কেউ নেই। 10 বছরের এই ছেলেটি আজ কোথায় চলে গেল। অন্যদিকে পরের দিন সকালবেলা আকাশকে নিয়ে জাফর সাহেব বাসার কাছের একটি বিদ্যালয়ে যান। সেখানে গিয়ে জাফর সাহেব হেডমাস্টারের রুমে যায় এবং হেডমাস্টারের কাছে আকাশকে নিজের সন্তান বলে পরিচয় করিয়ে দেন। আকাশের অ্যাডমিশন করিয়ে বিদ্যালয় থেকে বেরিয়ে আসেন। তারপর আকাশকে নিয়ে তিনি পাশের একটি ফাস্টফুডের দোকানে যান। ফাস্টফুডের এত বড় দোকান দেখে আকাশ অবাক হয়ে চারিদিকে তাকাতে শুরু করে। হ্যাঁ, এখানে বস, কি খাবি বল। কিছু খাবো না আঙ্কেল, এখানে খাবারগুলোর অনেক দাম। অত কিছু তোর ভাবতে হবে না, তুই শুধু মন দিয়ে পড়াশোনা করবি, আর সব দায়িত্ব আমার। এখন বল, কি খাবি? আকাশ যখন কোনো কিছু খাবারের কথা বলছে না, তখন জাফর সাহেব নিজে ইচ্ছে থেকে একটি আইসক্রিম এবং একটি স্যান্ডউইচ এনে আকাশকে দেন। আকাশ স্যান্ডউইচ কিভাবে খায় তা জানে না, কারণ সে খাবার তো দূরের কথা কখনো চোখেও দেখে নাই। জাফর সাহেব আকাশকে দেখিয়ে দিলেন কিভাবে খেতে হয়। আকাশ মুখে দিয়েই দেখে এটার স্বাদ অন্যরকম। তারপর খাওয়া দাওয়া শেষ করে আকাশকে নিয়ে জাফর সাহেব ওখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা হয়। সময় কারোর জন্য থেমে থাকে না। জাফর সাহেব এবং আয়েশা বেগমের পরম মমতায় আকাশের দিনগুলো পাল্টে যেতে শুরু করলো। গ্রামে সেই রোদে পড়া তামাটের ছেলেটি এখন শহরের নামকরা স্কুলের ছাত্র। তার চোখে এখন আর জল নেই, আছে দিকে দিকে জ্বলতে থাকা এক আগ্নেয়গিরি, যাকে সে সাফল্যের শিখরে নিয়ে যেতে চায়। তবে শহরের এই নতুন জীবনও তাকে পদে পদে বাধার সম্মুখীন হতে হয়। একদিন টিফিনের সময় আকাশ তার ক্লাসের এক কোণে বসে মন দিয়ে অঙ্ক করছিল। তার পরনে পরিষ্কার ইস্ত্রি করা ইউনিফর্ম, কিন্তু চলাফেরায় এখন সেই গ্রাম্য সরলতা স্পষ্ট। ক্লাসে কয়েকজন ধনী পরিবারের বখাটে ছেলে তাকে ঘিরে ধরে। তার সহপাঠী রাহাত তাকে বলল, কিরে গ্রাম্য ভূত, সারাদিন শুধু বইয়ে মুখ গুজে থাকিস কেন? জুতো পালিশ কি বেশি হয়ে গেছে যে মানুষের সাথে কথা বলিস না? আমি পড়তে এসেছি রাহাত, ঝগড়া করতে নয়। দয়া করে আমাকে ডিস্টার্ব করো না।
ওরে বাবা, ভাব দেখ কত। শুনেছি তুই নাকি অনেক পড়াশোনা করতে চাস। তোর শুনি তুই জীবনে কি কি করতে চাস, আর জাফর আঙ্কেল তোকে কি বানাতে চায়। এই কথাগুলো বলার পর রাহাত আকাশকে নিয়ে তার বন্ধুদের সাথে হাসতে থাকে। রাহাতের কথাগুলো আকাশের পুরনো ক্ষতে নুনের ছিটা দেয়। তার কান গরম হয়ে ওঠে, হাতের কলমটা জোরে চেপে ধরে সে। কিন্তু পরক্ষণে তার মনে পড়ে আয়েশা বেগমের কথা, নিজেকে শ্রেষ্ঠ ভাবি। আকাশ কোনো উত্তর না দিয়ে বই নিয়ে ক্লাস থেকে বেরিয়ে যায়। তার এই নীরবতাই ছিল তার প্রতিশোধের প্রথম ধাপ। তারপর বিদ্যালয়ে ক্লাস শেষ করে সে বাসায় ফিরে আসে। বিকেলবেলায় জাফর সাহেব অফিস থেকে ফিরে আকাশকে ডাকলেন। আকাশ দৌড়ে নিচে নামলো। আকাশ, এইদিকে এসো বাবা। তোমার পড়াশোনার খবর কি? স্কুলের শিক্ষকরা তো তোমার খুব প্রশংসা করছেন। জি আঙ্কেল, আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি, তবে আমার মনে একটা বড় ইচ্ছা আছে। কি ইচ্ছা? দ্বিধা না করে বলো। আঙ্কেল, আমি শুধু সাধারণ পড়াশোনা করতে চাই না, আমি নিজেকে শারীরিকভাবেও শক্তিশালী করতে চাই। আপনি কি আমাকে কোনো মার্শাল আর্ট বা জিমনেশিয়ামে ভর্তি করিয়ে দিতে পারেন? এই বয়সেই এত জেদ? ঠিক আছে, কাল থেকেই ব্যবস্থা হবে। আমার ছেলে দেশের সম্পদ হবে, এর চেয়ে বড় আর কি হতে পারে বলো? জাফর সাহেব এবং আয়েশা বেগম মেহমান মমতায় দেখতে দেখতে 7টি বছর কেটে গেল। আকাশ এখন আর সেই হাড় জিরজিরে ছেলেটি নেই। নিয়মিত ব্যায়াম আর কঠোর পরিশ্রমে তার দেহ এখন ইস্পাতের মতো শক্ত। পড়াশোনাতেও সে কলেজের টপার, কিন্তু তার পকেটে এখনো সেই পুরনো ছেঁড়া কার্ডটি যত্নে রাখা আছে। মেজর মাহমুদ। মাধ্যমিক শেষ করে আকাশ কলেজে ভর্তি হয়। মাধ্যমিকে সে টপার রেজাল্ট করে। কলেজের ও লেখাপড়ার দক্ষতা আরও বাড়তে থাকে। একদিন কলেজ থেকে বাসে ফেরার পর আয়েশা বেগম খুব আনন্দ নিয়ে আকাশের রুমে যায়। আয়েশা বেগমের চোখে মুখে হাসি এবং আনন্দ দেখে আকাশ তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে আন্টি, আপনাকে আজ এত খুশি লাগছে কেন? খুশি হব না? আকাশ আজ অনেক বছর পর আমার মেয়ে দেশে আসছে। তোর আঙ্কেল কিছুক্ষণের মধ্যে অফিস থেকে আসবে, তারপর তুই সহ আমরা এয়ারপোর্টে গিয়ে ওকে রিসিভ করব। আমি কেন যাব আন্টি? উনি তো আমাকে চিনে না। না চিনলে কি হয়েছে, পরে তো চিনবে। তুই তাড়াতাড়ি রেডি হয়ে থাক। আয়েশা বেগমের চোখে মুখে মাতৃত্বের এক অন্যরকম আভা। তিনি পরম স্নেহে আকাশের কপালে হাত রাখলেন। আকাশ মাথা নিচু করে সম্মতি জানালো। সে দ্রুত তৈরি হয়ে নিল। তার পরনে সাধারণ একটি সাদা শার্ট আর কালো প্যান্ট, কিন্তু দীর্ঘদেহী আকাশের ব্যক্তিত্বে এখন এক অদ্ভুত গাম্ভীর্য ফুটে ওঠে। জাফর সাহেব অফিস থেকে ফিরতেই তারা সবাই মিলে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলেন। এয়ারপোর্টের ভিতরের মধ্যে দাঁড়িয়ে আকাশে বুকটা ধরফর করছিল। সে ভাবছিল, এই বাড়ির যে প্রকৃত উত্তরাধিকারী সে কি তাকে মেনে নেবে, নাকি তাকে আবার এতিম বা অবহেলিত কোনো উপাধিতে ভূষিত করবে? আকাশ যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো ভাবছে, ঠিক তখনই জাফর সাহেবের হাতে ইশারা দিয়ে আয়েশা বেগমকে বলেন, ওই তো আমার তিশা। আয়েশা বেগম মেয়েকে দেখে মুহূর্তে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন। লন্ডন থেকে ফিরে আসা তিশা দেখতে ভীষণ আধুনিকা। চোখে কালো চশমা, কাঁধে দামি ব্যাগ। সেও দৌড়ে এসে বাবা মাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ বাবা মার সাথে দাঁড়িয়ে কথা বলার পর তার নজর গেল পেছনে দাঁড়িয়ে থাকা শান্ত ছেলেটির ওপর। তিশা ভুরু কুঁচকে বাবার দিকে তাকালো। বাবা, এই ছেলেটি কে? আমাদের নতুন ড্রাইভার নাকি? সীমা, ওভাবে বলতে নেই। ও আকাশ, ও আমাদের ছেলের মতো। এই কয়েক বছর আমাদের শূন্য ঘরে ওই আগলে রেখেছে। তিশা অবজ্ঞা দৃষ্টিতে একবার আকাশকে দেখলো। কোনো কথা না বলে সে গাড়ির দিকে এগিয়ে গেল। আকাশে মনে হলো 7 বছর আগে ফেলে আসা সেই মাতবর সাহেবের অবহেলা যেন আবার নতুন রূপে ফিরে এসেছে। কিন্তু সে দমে গেল না। সে জানে তার গন্তব্য অনেক দূরে। সে তিশার লাগেজপত্রগুলো গাড়ির পেছনে উঠিয়ে রাখে এবং গাড়িতে উঠে বসে। গাড়ির সামনে লুকিং গ্লাস দিয়ে তিশা আকাশের দিকে তাকালো। তিশা লক্ষ্য করলো আকাশ খুব গম্ভীরভাবে বসে আছে। এটা দেখে তিশা মনে মনে বলল, আমার বাবা মার আশ্রয়ে বড় হচ্ছে, এরপরও অ্যাটিটিউড যেন কমছে না। কিছুক্ষণের মধ্যেই তারা বাসায় এসে পৌঁছায়। জাফর সাহেব এবং আয়েশা বেগম মেয়েকে সাথে নিয়ে বাসার ভিতর প্রবেশ করে, আর আকাশ ড্রাইভারকে নিয়ে লাগেজগুলো গাড়ি থেকে নামিয়ে বাসার ভেতর নিয়ে যাচ্ছে। বাসার ভেতর ঢুকে দেখলো তিশা তার মা বাবার সাথে কথা বলছে। আকাশকে দেখে আয়েশা বেগম বললেন, তুই আনতে গেলি কেন বাবা? বাসায় আরো লোক আছে, তারা নিয়ে আসতো। সমস্যা নেই আন্টি, আমি তো বাড়িরই ছেলে, বাইরের কেউ তো আর নই। আকাশের এই সহজ স্বীকারোক্তি তিশার কানে বিষের মতো লাগলো। সে সোফায় পা তুলে বসে আইফোন স্ক্রল করতে করতে
বাঁকা চোখে আকাশের দিকে তাকালো, তার চোখে স্পষ্ট অবজ্ঞা। জাফর সাহেব যখন আকাশে আদর করে তার পাশে বসাতে চাইলেন, তিশা বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। ড্যাড, আমি অনেক টায়ার্ড। এইসব ইমোশনাল ড্রামা পরে হবে। আগে আমার রুমে কফি পাঠাও। আর হ্যাঁ, এই ছেলেটাকে বলো আমার লাগেজগুলো যেন সাবধানে আমার ঘরে রেখে দিয়ে আসে। ওর ময়লা হাত যেন আমার দামি লাগেজে না লাগে। তিশা, লিমিট ক্রস করো না। আকাশ এই বাড়ির মেহমান নয়, ও আমাদের ছেলের মতো। ঠিক আছে আঙ্কেল, আমি নিয়ে যাচ্ছি। ঈশা তো ঠিকই বলেছেন, উনি অনেক দূর থেকে এসেছেন, ওনার একটু আরাম দরকার। আকাশ শান্তভাবে ভারী লাগেজগুলো দোতলার ঘরে দিয়ে এলো। সে বুঝলো তার এই রাজকীয় জীবনে প্রথম কাটা হয়ে দাঁড়িয়েছে তিশা, কিন্তু আকাশ এখন আর সেই 10 বছরের অবুঝ বালক নেই। সে কেঁদে বুক ভাসাবে, সে এখন দাবার চাল বুঝতে শিখেছে। রাত গভীর হলো। জাফর সাহেব এবং আয়েশা বেগম ঘুমানোর পর আকাশ তার পরের টেবিলে বসলো। আগামীকাল তার কলেজে একটি বিশেষ সেমিনার আছে, যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা আসবেন। আকাশের বুকের ভেতর আজ সেই 7 বছর আগের হারানো স্পন্দন ফিরে এলো। সে ডয়ের থেকে সেই পুরনো কার্ডটি বের করলো। কার্ডের লেখাগুলো আবছা হয়ে গেছে, কিন্তু মেজর মাহমুদ নামটি তার হৃদয়ে খোদাই করা। পরের দিন সকালে আকাশ তৈরি হয়ে বের হতে যাবে, ঠিক তখনই তিশা ড্রয়িং রুমে এসে তার পথ আগলালো। শোনো চ্যারিটি বয়, এই বাড়িতে আমার বাবা মার মন ভুলিয়ে হয়তো অনেক সুবিধা নিচ্ছ, কিন্তু মনে রেখো রক্ত কখনো এক না। এই দামি জামা আর পড়ালেখা দিয়ে তুমি তোমার এতিম পরিচয় মুছতে পারবে না। পরিচয় পোশাক বা রক্তে থাকে না তিশা, পরিচয় থাকে কর্মে। আপনি লন্ডন থেকে স্বপ্ন কিনে নিয়ে এসেছেন, আর আমি এই অবহেলিত মাটি থেকে স্বপ্ন কুড়িয়েছি। সময় বলবে কার পরিচয় বড়। তিশাকে স্তব্ধ করে দিয়ে আকাশ গটগট করে বাড়ি থেকে বেরিয়ে গেল। তার চোখে আজ এক অদ্ভুত তেজ। কলেজে পৌঁছানোর পর দেখলো পুরো ক্যাম্পাস সাজানো হয়েছে। অডিটোরিয়ামে সারিবদ্ধভাবে বসে আছে ছাত্রছাত্রীরা। মঞ্চে উপবিষ্ট আছেন কয়েকজন সেনা কর্মকর্তা, কিন্তু প্রধান বক্তা এখনো উপস্থিত হয়নি। আকাশে একটি ব্যক্তিগত কাজে অডিটোরিয়ামের বাইরে যায়। ঠিক তখনই প্রধান বক্তা অনুষ্ঠানে এসে হাজির হন। আর মাইকে প্রধান বক্তা হিসাবে যখন একজনের নাম ঘোষণা করা হলো, আকাশের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে এলো। সে সব কিছু ফেলে রেখে দৌড়ে অডিটোরিয়ামের ভিতরে আসে। সঞ্চালক ঘোষণা করলেন, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ সেনাবাহিনীর গর্ব ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ। মুহূর্তেই যেন আকাশ আবেগঘন হয়ে ওঠে। হ্যাঁ, সেই মেজর মাহমুদ এখন ব্রিগেডিয়ার জেনারেল। মঞ্চে উঠে দাঁড়ালেন সেই দীর্ঘদেহী মানুষটি। আকাশের চোখে 7 বছর আগে সেই তপ্ত দুপুরের দৃশ্য ভেসে উঠল। তিনি মঞ্চে উঠে তার বক্তব্য শুরু করলেন। ব্রিগেডিয়ার মাহমুদ তার বক্তব্য যখন বললেন, সেনাবাহিনী শুধু পেশা নয়, এটা ত্যাগের জায়গা, যেখানে এতিম বা ধনীর বাছ বিচার নেই, আছে শুধু দেশপ্রেম আর সাহস। তখন আকাশ আর নিজেকে ধরে রাখতে পারল না। কিছুক্ষণ পর ব্রিগেডিয়ার মাহমুদের বক্তব্য শেষ হয় এবং তিনি চলে যাওয়ার জন্য গাড়ির দিকে এগোয়। সেমিনারে ভিড় ঠেলে আকাশ সামনে এগিয়ে গেল। গাটরা তাকে বাধা দিতে চাইল, কিন্তু আকাশ দূর থেকে চিৎকার করে ব্রিগেডিয়ার মাহমুদ স্যারকে বলল, ব্রিগেডিয়ার মাহমুদ স্যার, আপনাকে বলছি, সেই কাটা ঝোপের কাগজটা কি এখনো আপনার মনে আছে? কথাটি শুনে ব্রিগেডিয়ার মাহমুদ থমকে দাঁড়ালেন। তিনি ভিড়ের মাঝে খুঁজে পেলেন সেই কণ্ঠস্বর। যখন তার চোখ আকাশের উপর পড়ল, তিনি মুহূর্তেই চিনে ফেললেন সে সাহসী বালককে, যার চোখের স্বপ্ন তাকে 7 বছর আগে মুগ্ধ করেছিল। তিনি গার্ডদের বাধা দিতে নিষেধ করলেন। তিনি এগিয়ে এসে আকাশের কাঁধে হাত রাখলেন। তুমি সেই আকাশ, আজ তো তুমি অনেক বড় হয়ে গেছো, আর তোমার ওই সাহসিকতা আমার চিরজীবন মনে থাকবে। আসসালামু আলাইকুম স্যার, আমি আপনার দেওয়া সেই কথাটি রেখেছি। আমি পড়তে চেয়েছিলাম, আমি লড়তে চেয়েছিলাম। আজ আমি এইচএসসি শেষ করছি। আমি সেনাবাহিনীতে যোগ দিতে চাই স্যার, আমাকে সুযোগ দিন। সুযোগ তো তুমি নিজেই তৈরি করতে হবে আকাশ। আগামী মাসে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ক্যাডেট ভর্তির সার্কুলার দিচ্ছে। আমি চাই তুমি সেখানে নিজের যোগ্যতায় জায়গা করে নাও। মনে রেখো আকাশ, রণাঙ্গনে কোনো এতিম নেই, সেখানে সবাই কমান্ডো। আর আমার বিশ্বাস তুমি অবশ্যই পারবে।
এই কথা বলে তিনি আকাশের কাঁধে বাহবা দিয়ে চলে যান। আকাশের চোখে আজ আনন্দ অশ্রু। সে খুশিতে বাড়ি ফিরে এসে জাফর সাহেব আর আয়েশা বেগমকে সব জানালো। তারা খুশিতে আত্মহারা হলেন, কিন্তু তিশার মুখটা কালো হয়ে গেল। সে ভাবতে পায়নি এই রাস্তার ছেলেটি একদিন তার বাবার স্বপ্নের চেয়েও বড় কিছু হতে পারবে। আকাশ শুরু করলো তার জীবনের সবচেয়ে কঠিন লড়াই। সারাদিন পড়াশোনা আর ভরে উঠে মাইলের পর মাইল দৌড়ানো। তিশার কটু কথা আর অবহেলা এখন তার কাছে জ্বালানির মতো কাজ করে। সে জানে তাকে হেড কমান্ডো হতে হবে, তাকে প্রমাণ করতে হবে যে অবহেলিত ক্ষেতের মাটি থেকেও সোনার ছেলে জন্ম নেয়। একদিন ভোরে আকাশ যখন দৌড়ানোর জন্য বাসা থেকে বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই তিশা এসে তার সামনে দাঁড়ায়। নিজেকে এত সাহসী মনে করা ঠিক না। সব কিছু সবার দ্বারা হয় না। সব কিছু সবার দ্বারা হয় না তা আমি মানছি, কারণ সব কিছু সবাই করে নিতে পারে না। তুমি খুব বড় বড় কথা বলো। নিজের এত অহংকার তোমার। আমার অহংকার আমার সাহসিকতা, আমার অহংকার আমার মেধা, আর এ দুটো দিয়েই আমি আমার ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবো। কথাটা মিলিয়ে নিবেন। আকাশ এই কথা বলে বাসা থেকে বেরিয়ে তার কাজে চলে যায়। আর তিশা আকাশের যাওয়ার দিকে রাগী মুখ নিয়ে তাকিয়ে রয়। আকাশের প্রতি তার মনে বিভিন্ন ধরনের হিংসা তৈরি হচ্ছে। তিশা এখান থেকে গিয়ে সোফায় গিয়ে বসলো। কিছুক্ষণ পর তার মা আয়েশা বেগম এসে মেয়েকে রাগান্বিত চেহারা দেখে জিজ্ঞেস করলেন, কিরে, কি হয়েছে মা? এখানে বসে আছিস কেন এভাবে? মা, তোমাদের ওই পালিত ছেলে আকাশ অনেক বড় বড় কথা বলে। ও নিজেকে অনেক সাহসী মনে করে। ও সাহসী মনে করে কারণ ও সত্যি সাহসী রে মা। ওর সাহস এবং মেধার জন্যই তোর বাবা এবং আমি তাকে এত ভালোবাসি। ও খুব সৎ একটি ছেলে। মায়ের কথার উত্তরে তিশা কোনো কথা না বলেই কটকট করে উপরে তার রুমে চলে যায়। আয়েশা বেগম মেয়ের পিছনের দিকে তাকিয়ে হাসছে। তিশা রাগে রুমের ভেতরে এপাশ থেকে ওপাশ হাঁটাহাঁটি করছে। কিছুক্ষণ পর আকাশ বাসে আসে। ঘাম এবং ক্লান্ত শরীর নিয়ে সে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসে। আয়েশা বেগম এক গ্লাস পানি নিয়ে আকাশকে দেয় এবং তার পাশে গিয়ে বসে। এই নে বাবা, পানিটা খেয়ে নে। আজ অনেকটা বেশি দৌড়েছিস মনে হয়। শরীরটা তো একদম ঘামে ভিজে গেছে। জি আন্টি, সামনের সপ্তাহে BM এর সার্কুলার দিচ্ছে। এখন থেকে নিজেকে তৈরি না করলে কমান্ডো হওয়ার স্বপ্ন পূরণ হবে না। তুই পারবি বাবা, আমার মন বলছে তুই ঠিক পারবি। আয়েশা বেগম যখন আকাশকে উৎসাহ দিচ্ছেন, তিশা তখন উপরে বারান্দা থেকে সবটা দেখছে। তার মনে এক অদ্ভুত অস্থিরতা। সে ভাবছে যে ছেলেকে সে তুচ্ছ তাচ্ছিল্য করছে, সে যদি সত্যি একদিন বড় অফিসার হয়ে সামনে দাঁড়ায়, তবে তার নিজের অহংকার কোথায় গিয়ে ঠেকবে। তিশা মনে মনে এক অশুভ ফন্দি আঁটে। সে চায় না আকাশ কোনোভাবেই সে পরীক্ষায় অংশগ্রহণ করুক। আকাশ তার রুমে চলে যায়। সে আবার পড়ালেখা শুরু করে। আকাশের এখন একটি লক্ষ্য, সে অনেক বড় কমান্ডো হবে। সেই ইচ্ছা শক্তি নিয়ে সে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ লেখাপড়া করার পর রেডি হয়ে ভার্সিটির দিকে যায়। ভার্সিটি শেষ করে আসতে আসতে প্রায় বিকেল। বাসায় ফিরতেই আয়েশা বেগম আকাশকে বলেন, আকাশ, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নাস্তা করে নে। আমি আর তোর আঙ্কেল একটু বের হব, পরে তো তুই খালি পেটে থাকতে হবে। আয় তাড়াতাড়ি খেয়ে নে। হঠাৎ কোথায় যাবেন আন্টি? আমাদের বাসা থেকে একটু দূরে তোর আঙ্কেলের একজন বন্ধু থাকেন। উনি নাকি বেশ কয়েকদিন অসুস্থ, তাই ভাবলাম একবার তোর আঙ্কেল সহ গিয়ে ওকে দেখে আসি। ও আচ্ছা, যান, আমি পরে নিজে নিয়ে খেয়ে নিব। ঠিক আছে, মনে করে খেয়ে নিস। আর তিশা বাড়িতেই থাকবে, ওকে আমাদের সাথে যেতে বলেছি, যেতে রাজি হচ্ছে না। ও যদি তোকে কিছু বলে তুই কিছু মনে করিস না বাবা। না আন্টি, কিছু মনে করব না। আসলে সবাই সবার ইচ্ছা শক্তিকে মূল্য দিতে জানে না। আকাশ কথা বলে উপরে তার রুমে চলে যায়। রাবেয়া বেগম সোফায় বসে জাফর সাহেবের জন্য অপেক্ষা করেন। কিছুক্ষণের মধ্যে জাফর সাহেব বাসায় ফিরেন এবং রাবেয়া বেগমকে নিয়ে ওনার বন্ধুর বাসার উদ্দেশ্যে রওনা হয়। রাত 10টা। জাফর সাহেব আর আয়েশা বেগম ঘরে নেই, তারা ওই আত্মীয়র বাসায় এখনো আছেন। আকাশ তার ঘরে একা একা গভীর মনোযোগ দিয়ে পড়ছিল। হঠাৎ তার ঘরে দরজায় টোকা পড়ল। আকাশ ভাবল হয়তো আয়েশা বেগম এবং জাফর সাহেব বাসে চলে এসেছেন। সে তাড়াতাড়ি করে দরজা খুলে এবং সে অবাক হয়ে দেখল তিশা দাঁড়িয়ে আছে, তার হাতে এক গ্লাস জুস। আকাশ দেখল তিশা তার দরজার সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছে। আকাশের দিকে হাসি মুখে তিশা বলল, সারাদিন তো অনেক খাটুনি করো। মা বললো তোমাকে এক গ্লাস এনার্জি ড্রিঙ্ক দিয়ে আসতে, তাই এই নাও, খেয়ে নাও। আপনি এনেছেন? আন্টি কি বাড়িতে এসেছেন? মা ফোন করে বলেছে। আর আমি আসা থেকে সমস্যা হলো? দিনরাত তো আমাকে শুধু অহংকারই ভাবো। আজ একটু উপকার করতে এলাম।
তিশার এই আচরণে আকাশ কিছুটা অবাক হলো। সে গ্লাস হাতে নিয়ে অবাক দৃষ্টিতে তিশার দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না এটা কি সেই তিশা যে তাকে সারাক্ষণ অপমান করে। এভাবে তাকিয়ে থাকা দেখে কিছুটা লজ্জা পেয়ে ওদিকে চলে যাওয়ার পর আকাশ জুসটি হাতে করে তারপর টেবিলে গিয়ে বসে। জুস মুখ দিয়ে আকাশ অনুভব করলো তিশা এতে প্রচন্ড পরিমাণে চিনির বদলে লবণ দিয়েছে, কিন্তু তারপরও আকাশ জুসটি খেয়ে দেয়। কিছুক্ষণ পর তিশা চুপি চুপি আকাশের রুমে দরজা দিয়ে উকি দিয়ে দেখলো তার ইচ্ছাকৃত লবণ দিয়ে বানানো জুস আকাশ পুরোটাই খেয়ে ফেলেছে। তিশা কিছুটা অবাক হয়ে গেল। সে কোনো কথা না বলে তার রুমে চলে যায়। রুমে গিয়ে এসে ভাবতে থাকে, এত লবণ দেওয়া জুস আকাশ কিভাবে খেলো? সে কি মানুষ নাকি অন্য কিছু? একটু রাগ হয়েও আমাকে ডাকলো না। তিশা যখন তার রুমে বসে এগুলো ভাবছে ঠিক তখনই নিচে জাফর সাহেব এবং তিশা এবং আকাশকে ডাক দেয়। বাবার গলার কণ্ঠ শুনে তিশা নিচে নেমে আসে। কিছুক্ষণের পর আকাশও তার রুম থেকে নিচে নেমে আসে। আকাশকে দেখে তিশার বাবা আর চোখে আকাশের দিকে তাকাচ্ছে, কিন্তু আকাশ একবারও মুখের কোনো এক্সপ্রেশন দিল না তিশার সামনে। তিশা মনে মনে নিজেকে কিছুটা লজ্জিত মনে করলো। তিশা তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা, আঙ্কেল এখন কেমন আছেন? তার শরীরের অবস্থা তেমন একটা ভালো নেই। ছেলে মেয়েরাও দেশে থাকে না। তিশা চলে যাওয়ার পরও আমরা ঠিক এভাবেই ভেঙে পড়েছিলাম জাফর, কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদের কাছে আকাশকে পাঠায়। সেই জন্যই হয়তো তিশার অভাব আকাশ আমাদেরকে বুঝতে দেয়নি। মায়ের কথা শুনে তিশা আকাশের দিকে তাকালো, কিন্তু আকাশ তার সেই গম্ভীর ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ তারা বসে কথা বলার পর আয়েশা বেগম রাতের ডিনার তৈরি করতে রান্নাঘরে চলে যায়। আর জাফর সাহেব আকাশের সাথে বসে তার স্টাডি নিয়ে কথা বলে। জাফর সাহেব বলেন, তোকে নিয়ে আমাদের খুব আশা রে আকাশ। তোর উপরে আমার পুরো বিশ্বাস আছে, নিশ্চয়ই তুই সফল হবি। আমাকে নিয়ে তোমার কোনো আশা ভরসা নেই বাবা? সব আশা কি তোমার আকাশকে নিয়েই? দেশে আসলাম আজ এতদিন হয়ে গেল, এখন পর্যন্ত আমাকে ভার্সিটিতে নিয়ে গেলে না ভর্তি করানোর জন্য। আমি তো আসলে ভুলেই গিয়েছিলাম। ঠিক আছে, কাল আকাশের সাথে চলে যাস। আকাশ গিয়েই তোর সব কিছু রেডি করে অ্যাডমিশন করিয়ে দিবে। ও পারবে আমাকে এখানে অ্যাডমিশন করিয়ে দিতে? আকাশ বর্তমানে ওই ভার্সিটির টপার স্টুডেন্ট। ভার্সিটির প্রধান, প্রিন্সিপাল হতে দারোয়ান পর্যন্ত সবাই তাকে এক নামে চিনে। তুই সকালে রেডি হয়ে থাকিস। তিশা কোনো কথা না বলে আকাশের দিকে তাকালো, কিন্তু আকাশ একবারও তিশার দিকে তাকালো না। সে তার গম্ভীর ভাব নিয়ে বসে আছে এবং তার বাবার কথার উত্তরে কথা বলছে। কিছুক্ষণ পর আয়েশা বেগম ডিনার রেডি করে তাদের ডাক দেন। সবাই একসাথে বসে রাতের ডিনার করলো। ডিনার শেষ করা মাত্রই আকাশ তার রুমে চলে যায়। আকাশ উঠে যাওয়ার পেছন দিয়েই তিশা চুপি চুপি আকাশের রুমের সামনে গিয়ে দাঁড়ায়। তিশা দেখতে পেল আকাশ রুমে গিয়ে তার পরের টেবিলে বসে যায়। আকাশের এই পড়ালেখার চৈতন্য দেখে তিশা বারবার অবাক হয়। তিশা দরজার আড়ালে দাঁড়িয়ে দেখলো আকাশ এক মনে বইয়ের পাতায় ডুবে আছে। তিশা মনে হলো লবণাক্ত জুস খাইয়ে সে হয়তো আকাশকে একটু জব্দ করতে পারবে, কিন্তু আকাশের সহ্য শক্তি তার ধারণার বাইরে। তার নিজের ভেতর এক ধরনের অপরাধবোধ কাজ করতে শুরু করলো। সে নিঃশব্দে নিচের রুমে ফিরে এলো। পরের দিন সকাল, আকাশ ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নেমে আসলো। কিছুক্ষণ পর তিশাও রেডি হয়ে নিচে নেমে আসলো। তিশাকে দেখে আকাশ বলল, তিশা, আপনি কি রেডি? আঙ্কেল বলেছেন আজই আপনার অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে হবে। আমি একদম রেডি। আর এত বারবার বলার কি আছে? আর শোনো, ভার্সিটিতে গিয়ে কিন্তু আমার সাথে বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবে না। আমি চাই না সবাই জানুক আমার ফ্যামিলিতে তোমার মতো কেউ আছে। আকাশ কোনো কথার উত্তর দিল না। সে জানে তিশার এই কথার উত্তর মুখে দিয়ে লাভ নেই। সে তার কাজ দিয়ে তার প্রমাণ দিবে। কিছুক্ষণ পর তারা ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়। তারা দুজন একসাথে আজ ভার্সিটিতে পৌঁছালো। ক্যাম্পাসে পা রাখা মাত্রই আকাশকে দেখে কয়েকজন ছাত্র এগিয়ে এলো। আরে আকাশ ভাই, আসসালামু আলাইকুম। আপনি আজ এত সকালে? ওয়ালাইকুম আসসালাম। আমার এক বন্ধুকে ভর্তি করাতেই নিয়ে এলাম। প্রিন্সিপাল স্যার কি আছেন? জি ভাই, উনি আপনার কথাই একটু আগে আমাদের সাথে বলছিলেন, আর আপনার রেজাল্টের কথা উনি বলেছেন। আচ্ছা ঠিক আছে, বিদায়, আপনি যান। তিশা অবাক হয়ে দেখলো যে ছেলেকে সে কাল চ্যারিটি বয় বলে অপমান করেছে। এই বড় ভার্সিটিতে তাকে সবাই কতটা সম্মান করে।
তারপর তারা প্রিন্সিপাল স্যারের রুমের দিকে রওনা হয়। প্রিন্সিপাল স্যারের রুমে ঢোকা মাত্রই স্যার আকাশকে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তিশা এটা দেখে আবারও অবাক হয়ে যায়। আকাশকে দেখে প্রিন্সিপাল স্যার মুখ ভরা হাসি নিয়ে আকাশের দিকে তাকিয়ে বললেন, আরে আকাশ, বসো বসো। তোমার রেজাল্টের খবর তো পুরো ভার্সিটি জানে। তোমার রেজাল্ট নিয়ে আমি যে পরিমাণ আশা করেছি তুমি তো তার থেকেও বেশি করেছো। আর হ্যাঁ, এ কাকে নিয়ে এসেছো? আমার খুব ক্লোজ ফ্রেন্ড। ও মাধ্যমিক বাহির থেকে শেষ করে এসেছে, এখন মাধ্যমিক আমাদের এই ভার্সিটি থেকে পড়তে চায়। কোনো চিন্তা নেই, সব প্রেসের আমি নিজে দেখে নিব। তারপর প্রিন্সিপাল স্যার তিশার সব কাগজপত্র একে একে দেখালেন। ভর্তি ফর্ম পূরণ করে আকাশের কাছে দিলেন। তিশাকে ভর্তি করার পর তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ভর্তি শেষে ফেরার পথে তিশা পুরোটা সময় চুপচাপ ছিল। গাড়িতে বসে সে বারবার আকাশের দিকে তাকাচ্ছিল। আকাশের চোখে তখন শুধু সামনের BMA পরীক্ষার স্বপ্ন। কিছুক্ষণ পর হুট করে তিশা বলে উঠল, আকাশ, কালকে সেই জুসটা তুমি তো জানতে ওটাতে লবণ ছিল, তাও খেলে কেন? তিশা, আমি ছোটবেলা থেকে মানুষের ঘৃণা আর অবহেলা খেয়ে বড় হয়েছি। আপনার দেওয়া লবণাক্ত জুস সেই তুলনায় অনেক মিষ্টি ছিল, আর আমি চাইনি আপনার মা বাবা এটা জেনে কষ্ট পাক যে তাদের মেয়ে আমার সাথে এমন কিছু করেছে। আকাশের এই একটি কথা তিশার পাথরের মতো মনে বড় বড় একটা আঘাত করল। তিশা জানালার বাইরে তাকিয়ে রইল। তার চোখে এখন আর আকাশের প্রতি ঘৃণা দেখা যাচ্ছে না। সে বুঝতে পারল সে কাকে ছোট করতে চেয়েছিল। আকাশকে ছোট করতে গিয়ে তিশা নিজেই আকাশের কাছে ছোট হয়ে গেল। তারপর তিশা খুব হাসি মুখ নিয়ে বাসায় প্রবেশ করে। বাড়িতে এসে মাকে জড়িয়ে ধরে বলল, মা, এখন থেকে আমি তোমাদের কাছ থেকেই পড়াশোনা করব। ঠিক আছে মা, কিন্তু আকাশ সবকিছু ঠিকঠাক মতো করছে তো? তুমি সেটা তাকেই জিজ্ঞেস করে নিও। এই কথা বলে তিশার চোখে কিছুটা লজ্জা নিয়ে উপরে তার রুমের দিকে চলে যায়। আর আকাশ সে ড্রয়িং রুমে সোফায় বসে। আয়েশা বেগম তার কাছে এসে তিশার ভর্তির ব্যাপারে সব জিজ্ঞেস করলেন। আকাশ এক একে সব আয়েশা বেগমের সমস্ত কথার উত্তর শান্তভাবে দিল। কিছুক্ষণ ওখানে বসার পর আকাশ তার রুমে চলে যায়। এইভাবে চলতে থাকে কিছুদিন। তিশাও তাকে আগের মতো অপমান করে না। আস্তে আস্তে তিশার মনেও আকাশের জন্য ভালো লাগার সৃষ্টি হয়। কিন্তু আকাশ ওসব খেয়াল করে না। সে তার ভবিষ্যৎ এগিয়ে নিয়ে যাওয়ার পথে হাঁটছে। এইভাবেই আস্তে আস্তে দিন যায়, রাত হয়, আর সময়ও ঘনিয়ে আসে। আকাশের সেনাবাহিনীর ক্যাডেট ভর্তি সার্কুলার প্রকাশ হয়। জাফর সাহেব সকালবেলা অফিসে যাওয়ার পর তিনি একটি নিউজ পেপারে এটি দেখেন। দেখা মাত্রই তিনি আকাশকে কল দেন। আকাশ, কোনো খবর কি পেয়েছো? জি আঙ্কেল, আমি এইমাত্র দেখলাম বাংলাদেশ ক্যাডেট ভর্তি সার্কুলার প্রকাশ হয়েছে। ভেরি গুড। তুমি নিউজে এতটা ফাস্ট আছো, এটা শুনে আমি খুব খুব খুশি হলাম। আঙ্কেল, আমি আজকের মধ্যে আবেদন করব। নিশ্চয়ই। তোমার স্বপ্ন তুমি যাতে সঠিকভাবে পূরণ করতে পারো সেই দোয়া আমি সব সময় করি। আকাশের সাথে কথা শেষ করে জাফর সাহেব কল কেটে দেন। তিনি আজ এতটাই খুশি যা তিনি ভাষায় প্রকাশ করতে পারছেন না। অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করে আজ বাসায় চলে আসেন। বাসায় ঢুকতেই জাফর সাহেব উত্তেজিত গলায় তিশা এবং তার মাকে ডাকতে শুরু করেন। আয়েশা, তিশা, কোথায় তোমরা? দেখ, আমাদের আকাশের স্বপ্নের দুয়ার খুলে গেছে। ও তার স্বপ্নতে পৌঁছতে আর কিন্তু বেশি দেরি নেই। জাফর সাহেব যখন বাসায় আসেন তখন আয়েশা বেগম রান্নাঘরে রান্না নিয়ে ব্যস্ত। জাফর সাহেবের ডাকাডাকি শুনে আয়েশা বেগম রান্নাঘর থেকে তাড়াতাড়ি তার কাছে আসে। কি হয়েছে জাফর, এত চিৎকার করছো কেন? আর আজ এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরলে যে? আয়েশা বেগম লক্ষ্য করলেন জাফর সাহেবের চোখে মুখে আজ আনন্দ। জাফর সাহেব সোফায় বসে বড় করে একটি দীর্ঘশ্বাস নিয়ে আয়েশা বেগমকে বললেন, আজ খুশির দিন আয়েশা। বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাডেট ভর্তির সার্কুলার হয়েছে। আকাশকে ফোন দিয়েছিলাম, ও তো আগে থেকেই সব খবর জানে। ও আজই আবেদন করবে। জাফর সাহেবের কথা শুনে আয়েশা বেগমের মুখে এক উজ্জ্বল হাসি ফুটে উঠল। ঠিক সেই সময় তিশা সিঁড়ি দিয়ে নিচে নামছিল। বাবার কথাগুলো তার কানে যেতে এসে থমকে দাঁড়ালো। আকাশের প্রতি তার আগে সেই অবজ্ঞা এখন এক অদ্ভুত কৌতূহলে পরিণত হয়েছে। সে মনে মনে ভাবল, এই ছেলেটা কি সত্যিই পারবে হাজার হাজার মেধাবী আর শক্তিশালী ছেলেদের টপকে আর্মি অফিসার হতে? এই রাতে তিশা উপর থেকে নিচে নেমে আসে। নিচে নেমে বাবার পাশে দাঁড়িয়ে বাবাকে জিজ্ঞেস করে, ড্যাড, আর্মি অফিসার হওয়া তো এত সহজ না। শুধু পড়াশোনা দিয়ে কি হয়?
শুনেছি অনেক কঠিন ট্রেনিং আর ফিজিক্যাল টেস্টও দিতে হয়। আকাশ কি পারবে ওসব? তিশার কথা শুনে জাফর সাহেব হাসলেন। তিশার দিকে তাকিয়ে তিনি দৃঢ় কণ্ঠে তিশাকে বলেন, তিশা, যে ছেলে 10 বছর বয়সে তপ্ত রোদে নিড়ানি দিয়ে নিজের পড়ার খরচ জোগাতো, যে ছেলে কারোর সাহায্য ছাড়া শহরে এসে নিজের জায়গা করে নিয়েছে, তার কাছে কোনো বাধাই কঠিন নয়। আকাশের জেদ ওর সবচেয়ে বড় শক্তি। নিচে যখন সবাই মিলে কথা বলছে, উপর থেকে জাফর সাহেবের কথা শেষ হতে না হতেই তার ঘর থেকে বের হয়ে এলো। তার পরনে সাধারণ পোশাক হলো, চোখে মুখে এক অদ্ভুত প্রত্যয়। সে সোজা জাফর সাহেবের কাছে গিয়ে দাঁড়ালো। জাফর সাহেবের সামনে দাঁড়িয়ে আকাশ খুব মার্জিতভাবে জাফর সাহেবকে বলল, আঙ্কেল, আমি সব কাগজপত্র রেডি করেছি। এখনই সাইবার ক্যাফেতে যাচ্ছি আবেদনটা কনফার্ম করতে। আপনারা দোয়া করবেন যাতে আমি জীবনে সফল হতে পারি। আকাশ যখন জাফর সাহেবের সাথে কথা বলছেন, আয়েশা বেগম আকাশকে দেখে খুব আবেগঘন হয়ে যান। আকাশ দোয়া চাওয়ার সাথে সাথে আয়েশা বেগম আকাশের মাথায় হাত বুলিয়ে অশ্রু ভেজা চোখ নিয়ে আকাশকে বলেন, মন থেকে দোয়া করি বাবা, তুই যেন সফল হোস। তুই তো শুধু আমাদের পালক পুত্র নস, তুই এই বাড়ির গর্ব। তোকে নিয়ে আমি এবং তোর আঙ্কেল খুব গর্ব করি রে আকাশ। তিশা বাবার এক পাশে দাঁড়িয়ে তার মায়ের দিকে তাকিয়ে আছেন। এটা ঠিক বুঝতে পারলো তার বাবা মা আকাশকে কতটুকু ভালোবাসে, আর আকাশও তার বাবা মাকে কতটুকু ভালোবাসে। আয়েশা বেগম এবং জাফর সাহেবের সাথে কথা শেষ করে আকাশ যখন বাসা থেকে বের হতে যাবে, তখন তিশা হুট করে বলে উঠল, শোনো আকাশ, আমি কি তোমার সাথে আসতে পারি? মানে শহরটা তো আমি এখনো ভালো করে চিনি না, একটু ঘুরেও দেখা হলো, আর তোমার ওই আবেদনের কাজটাও হয়ে গেল। তিশার মুখে এমন কথা শুনে জাফর সাহেব আর আয়েশা বেগম একে অপরের দিকে তাকিয়ে অবাক হলেন। যে মেয়ে আকাশকে দেখতে পারতো না, সে আজ নিজে তার সাথে যাওয়ার প্রস্তাব দিচ্ছে। আকাশও কিছুটা অবাক হলো, তবে হাসি মুখে কিছু বলল না। সে পিছনে না ফিরে সামনের দিকে তাকিয়ে গম্ভীরভাবে কিন্তু শান্ত গলায় তিশাকে বলে, ঠিক আছে, চলুন। আকাশ এবং তিশা আজ গাড়ি নিয়ে বের হলো না, রিকশায় করে তারা আজ রওনা হলো। রিকশায় করে যাওয়ার পথে তিশা বারবার আর চোখে আকাশের দিকে তাকাচ্ছিল। আকাশের ব্যক্তিত্বে এক ধরনের গাম্ভীর্য আছে যা তিশাকে ভাবিয়ে তুলছে। কিছুক্ষণের মধ্যেই তারা সাইবার ক্যাফেতে এসে পৌঁছালো। সাইবার ক্যাফে থেকে আকাশ যখন খুব নিখুঁতভাবে তার ফর্ম পূরণ করছিল, তিশা দেখল তার প্রতিটি তথ্যে মেধার ছাপ। আকাশ তার জীবনের লক্ষ্য হিসাবে লিখছেন দেশের সেবা এবং অবহেলিতদের কণ্ঠস্বর হওয়া। আকাশ আবেদনের সমস্ত ফর্মালিটি শেষ করলো। আবেদন শেষ করার পর তারা সাইবার ক্যাফে থেকে বেরিয়ে যায়। আবেদন শেষ করে ফেরার পথে আকাশ একটি পুরনো বইয়ের দোকানের সামনে দাঁড়ালো। সেখান থেকে সে সেনাবাহিনী জেনারেলদের আত্মজীবনীমূলক কিছু বই কিনলো। এটা দেখে তিশা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, এগুলো পড়ার সময় পাবে? এখন তো তোমাকে মাঠে প্র্যাকটিস করতে হবে। তিশা, শরীর দিয়ে যুদ্ধ জেতা যায়, কিন্তু মন দিয়ে দেশ জয় করতে হয়। আমি শুধু সৈনিক হতে চাই না, আমি এমন একজন মানুষ হতে চাই যাকে দেখে মানুষ শিখবে যে অবহেলা কোনো হার নয়, বরং জেতার শক্তি। আকাশের এই গভীর কথাটি তিশার মনে আবার নাড়া দিল। তিশা বুঝতে পারল আকাশ যে উচ্চতায় ভাবছে, সে নিজে এখনো অনেক নিচুতে পড়ে আছে। তারপর তারা ওখান থেকে বেরিয়ে বাসায় ফেরার পর তারা দেখলো অধীর আগ্রহে জাফর সাহেব এবং আয়েশা বেগম তাদের অপেক্ষায় বসে আছেন। আকাশকে বাসার ভিতরে দেখা মাত্রই জাফর সাহেব জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আকাশ, ফোন দিচ্ছিলাম, দেখছিলে না কেন? সব কিছু ঠিকঠাক মতো করে এসেছে তো? ফর্ম পূরণে কোনো অসুবিধা হয়নি তো? না আঙ্কেল, কোনো অসুবিধা হয়নি। আমি নিজের মেধা দিয়েই ফর্মটি পূরণ করেছি। জাফর, তোমার প্রশ্ন করা শেষ হলে আকাশকে এবার ছাড়ো। ও সারাদিন বাইরে কত দৌড়াদৌড়ি করেছে, ওকে এবার একটু রেস্ট নিতে দাও। আচ্ছা ঠিক আছে, যাওয়াটা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর ডিনারের জন্য এসো। ঠিক আছে আঙ্কেল। তারপর আকাশ তার রুমে চলে যায়। ব্যাগ থেকে বইগুলো বের করে তার টেবিলের উপর রাখে। বইগুলো দাঁড়িয়ে থেকেই আকাশ পৃষ্ঠা উল্টিয়ে দেখছে। কিছুক্ষণ পর বই ঘাটাঘাটি করার পর আকাশ নিচে ডাইনিংয়ে আসে। খাবার খেয়ে আকাশ তার রুমে চলে যায় লেখাপড়া করার জন্য। আকাশ গিয়ে তারপর টেবিলে বসে। রাত যখন গভীর হলো, আকাশ তার রুমে বসে এসেই মেজর মাহমুদের কার্ডটি আবার দেখলো। তার মনে হলো 7 বছর আগে দেওয়া সেই মহান মানুষটির ঋণ তাকে শোধ করতে হবে। আকাশ মনে মনে বলল, স্যার আমি আসছি। অবহেলিত ক্ষেত থেকে উঠে আসা সেই এতিম
আকাশ এখন আপনার ব্রিগেডের এক অকুত ভয় যোদ্ধা হতে প্রস্তুত। এইভাবে কেটে যায় কয়েক সপ্তাহ। তারপর আজ আকাশের প্রাথমিক বাছাই পরীক্ষা। ভোরবেলাতে জাফর সাহেব আর আয়েশা বেগম তাকে বিদায় দিলেন। তিশা বারান্দায় দাঁড়িয়ে দেখলো আকাশ সাদা টি শার্ট আর ট্রাউজার পরে আত্মবিশ্বাসের সাথে গেটের সামনে দাঁড়িয়ে আছে। কিছু না ভেবে তিশা দৌড়ে তার বাবার কাছে এসে বলে, বাবা, আমি আকাশের সাথে আর তার প্রাথমিক বাসায় পরীক্ষায় যেতে চাই। আজকের এই দিনে আকাশ কি তোমাকে নিতে চাইবে? ও তো এখানে বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকবে। আমি কোনো ডিস্টার্ব করব না বাবা, তুমি শুধু একবার আকাশকে বলো আমাকে নিয়ে যেতে। তিশা জোড়াজড়িতে জাফর সাহেব আর কোনো কথা বলতে পারল না। তিনি বাসা থেকে বেরিয়ে আকাশের সামনে আসেন। আকাশ সামনে হঠাৎ জাফর সাহেবকে দেখে কিছু বিচলিত হয়ে পড়ে। আকাশ লক্ষ্য করল জাফর সাহেবের পেছনে তিশা দাঁড়িয়ে আছে। তিশাকে দেখে আকাশ বুঝতে পারল জাফর সাহেব নিশ্চয়ই তিশার কোনো আবদা নিয়ে এখানে এসেছেন। আকাশ, যদি কিছু না মনে করো তাহলে একটা কথা বলবো। অবশ্যই আঙ্কেল, বলুন কি বলতে চান। আসলে বাবা, আকাশ ছোটবেলা থেকেই তিশা লন্ডনে বড় হয়। বাংলাদেশ সম্পর্কে তার তেমন ধারণা নেই। আশা করে বসে আছে সে তোমার সাথে যাবে। সেটা শুনে আকাশ কিছুক্ষণ চুপ করে রইল। গম্ভীর চোখ নিয়ে তিশার দিকে তাকালো। আকাশের তাকানো দেখে তিশা লজ্জায় মাথা নিচু করে রাখলো। কিছুক্ষণ পর আকাশ নিজের গম্ভীর চেহারা নিয়ে জাফর সাহেবকে বলে, ঠিক আছে, উনি আসতে পারে। ওনারাও দেখা উচিত আমার মনোবল এবং সাহসিকতা কতটুকু এগিয়ে আছে। জাফর সাহেব আর কোনো কথা বললেন না। তিশা আকাশের সাথে রওনা হলো। গাড়ির মধ্যে আকাশ সামনের দিকে তাকিয়ে আছে আর তিশা বারবার সামনের আয়না দিয়ে আকাশের দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ পর তারা গন্তব্যে পৌঁছায়। মাঠে পৌঁছে আকাশ দেখলো তার মতো হাজারো প্রার্থী। কারো চোখে ভয়, কারো চোখে দম্ভ, কিন্তু আকাশের চোখে ছিল শুধু স্থির সংকল্প। যাওয়ার কিছুক্ষণের মধ্যে তাদের দৌড় প্রতিযোগিতা শুরু হলো। তিশার গেটের ভিতরে গ্যালারির এক পাশে বসে আছে। দৌড় প্রতিযোগিতার জন্য সবাই সারি হয়ে দাঁড়ালো। মাঠে অফিসারদের বাঁশি বাজার সাথে সাথে দৌড় শুরু হলো। আকাশ সবার আগে দৌড়াচ্ছে। তার প্রতিটি পদক্ষেপে ছিল তার সেই ছোটবেলার দারিদ্র্যের জেদ, মাতবর সাহেবের লাঞ্ছনা আর চাচি কটু কথার উত্তর। সে সবার আগে দৌড় শেষ করলো। এরপর বুকডন, চিবুক টানানো প্রতিটি শারীরিক পরীক্ষায় সে শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো। পরীক্ষা শেষে যখন রেজাল্ট দেওয়া হলো, দেখা গেল আকাশ পরবর্তী ধাপের জন্য নির্বাচিত হয়েছে। এটা শুনে তিশা দৌড়ে সে সবার সামনে আকাশকে জড়িয়ে ধরে। আকাশও কোনো কিছু বোঝার চেষ্টা করে না। খুশিতে আত্মহারা হয়ে তিশাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ এভাবে থাকার পর নিজেদের হুঁশ ফিরে আসলো। তারপর আকাশ সাথে সাথে তিশাকে ছাড়িয়ে দিল তার শরীর থেকে। দুজনের লজ্জায় দুজনের দিকে যেন তাকাতে পারছে না। তারপর ওখান থেকে বিদায় হয়ে তারা বাসার উদ্দেশ্যে রওনা হয়। খুশিতে আত্মহারা আকাশ যখন বাড়ি ফিরল, জাফর সাহেব তাকে জড়িয়ে ধরলেন। আমি জানতাম তুমি পারবে। আজ মিষ্টি মুখ হবে বাড়িতে। রাতে খাবার টেবিলে তিশা নিজে থেকে আকাশকে খাবার বেড়ে দিল। আজ তার ব্যবহারে কোনো অহংকার নেই। তিশা নিচু স্বরে বলল, অভিনন্দন আকাশ, তোমাকে আজ মাঠে দৌড়াতে দেখে আমার মনে হয়েছে তুমি আসলেই বাংলার বাঘ হওয়ার যোগ্যতা রাখো। আমার আগের সব ব্যবহারের জন্য আমি লজ্জিত। ক্ষমা চাওয়ার কিছু নেই তিশা, মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে সময় লাগে। আপনি যে আমাকে বুঝতে পেরেছেন, এটাই আমার বড় পাওয়া। পরের দিন সকাল হঠাৎ আকাশের ফোনে একটি অচেনা নাম্বার থেকে কল আসে। আকাশ কলটি রিসিভ করে কলে ওপাশ থেকে শুনতে পেল গ্রাম থেকে কেউ একজন কথা বলছে, এবং সেই লোকটি হচ্ছে যার সাথে আকাশ একসাথে কাজে যেত এবং স্কুলে যেত। আকাশের ছোটবেলার বন্ধু ইমন। কলটি রিসিভ করে যখন কানে দিল, তখন ইমন বলে উঠল, তুমি কি আকাশ বলছো? জি, আমি আকাশ। আকাশ, আমাকে চিনতে পেরেছিস? আমি ইমন। ছোটবেলায় একসাথে দুজন খেতে খামারে কাজ করতাম। হ্যাঁ, চিনেছি। কেন ফোন দিয়ে দিয়েছো সেটা বলো। আকাশ, তোর চাচা সোলেমান সাহেব মৃত্যুর চূড়ায়। গ্রামের সবাই বলছে উনি হয়তো আর বাঁচবেন না। কথাটি শুনে মুহূর্তে যেন আকাশ হতভম্ব হয়ে যায়। সে কোনো কিছুই বুঝতে পারছে না। এদিকে তার পরীক্ষার প্রিপারেশন, অন্যদিকে তার চাচার মুমূর্ষ অবস্থা। ইমনের কথাগুলো শোনার পর আকাশের হাত থেকে মোবাইলটা প্রায় পড়ে যাচ্ছিল। তার চোখের সামনে ভেসে উঠল সেই অসুস্থ চাচা সুলাইমান সাহেবের মুখ,
যিনি শত অভাবের মাঝেও তাকে আগলে রাখতে চেয়েছিলেন। একদিকে জীবনের সবচেয়ে বড় পরীক্ষা আর্মি ইন্টারভিউ, অন্যদিকে শেষবারের মতো চাচাকে দেখার আকুলতা। আকাশ কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না। ঠিক সেই সময় জাফর সাহেব পরীক্ষার প্রিপারেশন সম্পর্কে জানতে আকাশের রুমে ঢুকলেন। আকাশের ফ্যাকাশে মুখ দেখে তিনি অস্থির হয়ে উঠলেন। তিনি সাথে সাথে আকাশকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আকাশ? অমন পাথরের মতো দাঁড়িয়ে আছো কেন? আঙ্কেল, গ্রাম থেকে খবর এসেছে চাচার বেশি দিন নেই, হয়তো এই শেষ সময়। কিন্তু সামনের সপ্তাহে তো আমার ভাইবা আর আইএসবি এর প্রস্তুতি শুরু। আমি এখন কি করব? আকাশ, সম্পর্কের ঋণ কখনো অস্বীকার করতে নেই। যে মানুষটি তোমাকে এক মুঠো ভাত খাইয়ে বড় করেছে তার পাশে দাঁড়ানো তোমার কর্তব্য। তুমি এক্ষুনি গ্রামে রওনা হও। পরীক্ষার চিন্তা করো না, আল্লাহ চাইলে সব ঠিক হবে। জাফর সাহেব সাহস পেয়ে আকাশ কাল প্রেক্ষেপণ না করে গ্রামের উদ্দেশ্যে রওনা হলো। আকাশ এবং জাফর সাহেব যখন কথা বলছিলেন ঠিক তখনই তিশা আকাশের রুমে আসে। রুমে এসে যখন শুনতে পারে আকাশ গ্রামে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, তখন সে বায়না ধরল তার সাথে যাওয়ার জন্য। সে দেখতে চাই আকাশের সেই শেকড়, যেখানে এত অবহেলার মাঝেও এমন এক রত্ন বেড়ে উঠেছে। সে তার বাবাকে বায়না ধরে বলে, বাবা, আকাশকে বলো না আমাকেও তার সঙ্গে নিয়ে যেতে। আকাশের চাচাকে শেষবারের মতো আমিও একটু দেখে আসতে চাই। আকাশ, তিশাকে তোমার সঙ্গে নিয়ে যাও, ও তোমার সাথে গেলে ভালো হবে। আর তিশা ওখানে গিয়ে আকাশের খেয়াল রাখবে, ও যাতে কোনোভাবেই ভেঙে না পড়ে। জাফর সাহেবের কথাই আকাশ আর তিশাকে গ্রামে নিতে না করতে পারল না। তিশা চট করে তার রুমে গিয়ে রেডি হয়ে চলে আসে। তারপর দুজন একসাথে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। সারা রাস্তায় তিশা লক্ষ্য করলো আকাশকে খুব অস্থির লাগছে এবং বারবার ঘামছে। তার যখন গ্রামে পৌঁছালো তখন রাত গভীর। তিশা কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু আকাশ তিশার হাত শক্ত করে ধরে গ্রামে সেই মেঠো রাস্তা দিয়ে তার চাচার বাড়ি যায়। গ্রামে সেই পুরনো ভাঙ্গা ঘরে আকাশ প্রবেশ করতে দেখলো চাচা সুলাইমান জীর্ণ বিছানায় শুয়ে হাঁপাচ্ছেন। পাশে রাবিয়া বেগম বিধ্বস্ত অবস্থায় বসে আছেন। আকাশকে দেখে চাচা সুলাইমানের চোখে এক উজ্জ্বল জ্যোতি খেলে গেল। তিনি আকাশকে তার বুকে টেনে নিলেন এবং অঝরে কান্না করা শুরু করলেন। কাঁপা কাঁপা গলায় তিনি আকাশকে বলেন, তুই এসেছিস বাপ? আমি জানতাম তুই আমাকে দেখতে আসবি। চাচার কান্না দেখে আকাশ নিজেকে আর ধরে রাখতে পারল না। চাচার হাত ধরে আকাশ কান্নায় ভেঙে পড়ল। তিশা আকাশের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। আকাশ তার চাচার হাত ধরে বলে, চাচা, আমি এসেছি। আমি আপনার কিচ্ছু হবে না। আমি আপনাকে শহরে নিয়ে যাব এবং ওখানে অনেক বড় হসপিটালে গিয়ে আপনার চিকিৎসা করাবো। না রে বাবু, আমার সময় শেষ। তুই অনেক বড় হ, দেশের মানুষ যেন তোকে দেখে স্যালুট দেয়। আমার টিম ছেলেটা যেন পুরো দেশের বাবা হয়, তাহলে আমি মরেও শান্তি পাবো। চাচার সাথে কথা বলতে বলতে আকাশ লক্ষ্য করলো চাচার অবস্থা আরো খারাপ হয়ে ওঠে। সারা রাত চাচার পাশে বসে আছে আকাশ। তার চাচি রাবেয়া বেগম এখন আর আকাশকে উস্কানিমূলক কোনো কথা বলল না। রাত যখন প্রায় শেষ পর্যায়ে ঠিক তখনই চাচার হঠাৎ ঢেকুর উঠতে থাকে। আকাশ দৌড়ে গিয়ে পানি আনতে যায়। আকাশ পানি আনলো ঠিকই, কিন্তু তার চাচা আর খেতে পারল না। সুলেমান সাহেবের অবস্থা দেখে তার বউ রাবিয়া বেগম খুব ভয় পেয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যে সুলেমান সাহেব আস্তে আস্তে নীরব হয়ে যায়। আকাশ লক্ষ্য করলো তার চাচার এই অবস্থা দেখে তিশার চোখেও পানি। এমন করতে করতে ওই রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সুলেমান সাহেব। আকাশ চাচাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে থাকে। তিশা আকাশকে সান্ত্বনা দিচ্ছে। পরের দিন সকালবেলা আকাশের চাচার মৃত্যুর কথা শুনে জাফর সাহেব আকাশের গ্রামে আসে। আকাশ নিজের হাতে চাচার দাফন সম্পূর্ণ করলো। গ্রামে সেই মাতবর সাহেব আর চাচার কটু কথা বলা। চাচি রাবিয়া বেগম আজ আকাশের ব্যক্তিত্ব আর জাফর সাহেবের জাঁকজমক দেখে স্তম্ভিত। সব কাজ শেষ হওয়ার পর আকাশ যখন ঢাকার উদ্দেশ্যে রওনা হলো ঠিক তখনই রাবিয়া বেগম আকাশের পা জড়িয়ে ধরে মাপ চাইলেন। আমাকে ক্ষমা করে দে আকাশ, আমি তোর উপর অনেক অত্যাচার করেছি। হঠাৎ সবার সামনে চাচি যখন তার পা চেপে ধরে আকাশ খুব লজ্জা পেয়ে যায়। কিছুক্ষণ চুপ করে থাকার পর আকাশ তাকে ক্ষমা করে দিয়ে বলল, চাচি, মানুষে মানুষে তফাৎ করবেন না, কারণ দয়া স্রষ্টার দান। নির্যাতন করা সবাইকে হয়তো ক্ষমা করে দিতে পারবো, কিন্তু মনের ক্ষত কখনোই যাবে না।
এই কথা বলে আকাশ, তিশা এবং জাফর সাহেবকে নিয়ে ওখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। আকাশের এই গভীর ব্যক্তিত্ব দেখে গ্রামের সবাই অবাক হয়ে যায়। আরও 7-8 বছরের আগের আকাশের সাথে বর্তমান আকাশে কোনো মিল নেই। ওখান থেকে রওনা হয়ে তারা ঢাকায় ফিরে আসে। বাসায় আসার পর থেকে আকাশ খুব মনমরা হয়ে আছে। আয়েশা বেগম বারবার আকাশের সাথে কথা বলছে, ওর মন ঠিক করার চেষ্টা করছে। আকাশ বাসায় আসার 2 দিন পর একদিন বিকেল বেলা আকাশ বারান্দায় বসে চা খাচ্ছিল। ঠিক তখনই তিশা আকাশের রুমে এসে ওর বারান্দায় এসে ওর সাথে দাঁড়ায়। আমি জানি তোমার মন ভীষণ খারাপ, কিন্তু কি করার আছে, এটা তো উপরওয়ালারই ইচ্ছা। সামনে তোমার ভাইবা, এখন যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে তোমার এতদিনের গড়া স্বপ্ন সব ভেঙে চুরমার হয়ে যাবে। তিশার মুখে আকাশেই প্রথম উৎসাহমূলক কথা শুনল। কিছুক্ষণ আকাশ চুপ করে থাকার পর তিশাকে বলল, আমার নিজেকে আমি নিজে ঠিক সামলিয়ে নিতে পারবো। আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে ভাবুন, যাতে আপনার ভবিষ্যৎটাও আপনি উজ্জ্বল করতে পারেন। এই কথা বলে আকাশ তার স্টাডি টেবিলে চলে যায়। ওখানে গিয়ে পড়ালেখায় মনোযোগ দেওয়ার চেষ্টা করে। আকাশের দিকে তাকিয়ে আছে। সেও নিজের মনে মনে প্রতিজ্ঞা করছে, আমিও তোমার মতো একজন সাহসী হব। তোমাকে আমি যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। তোমার মতো আমিও মেধাশক্তি কাজে লাগিয়ে জীবনে উন্নতি লাভ করব। চাচার শোক বুকে চেপে আকাশ আবার তার স্বপ্নের দিকে ছুটছে। তার হাতে সময় খুব কম। কিছুদিনের মধ্যে শুরু হলো জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা, ISSB। সেখানে গিয়ে আকাশ বুদ্ধিমত্তা পরীক্ষা, গ্রুপ টাস্ক আর সাইকোলজিক্যাল টেস্টে তার বিচক্ষণতার পরিচয় দিল। তারপর তাকে ডাকা হলো ভাইবা বোর্ডে। আকাশ খুব সকাল সকাল জাফর সাহেব এবং আয়েশা বেগমের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হলো ভাইবা বোর্ডে। সেখানে আকাশ উপস্থিত হওয়ার পর দেখলো একজন একজন করে ভাইবা রুমে ঢুকছে এবং বাইরে বেরিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই আকাশের নাম ঘোষণা হলো রুমে প্রবেশ করার জন্য। খুব নর্মতা নিয়ে ভাইবা রুমে প্রবেশ করলো। যখন ভাইবা বোর্ডে বড় বড় অফিসাররা তাকে প্রশ্ন করলেন, কেন আপনি সেনাবাহিনীতে যোগদান করতে চান? এছাড়াও তো বাংলাদেশে আরও অনেক চাকুরি রয়েছে। স্যার, আমি সেই মাটি থেকে এসেছি যেখানে অবহেলা আর দারিদ্র্য মানুষের স্বপ্নকে পিষে ফেলে। আমি প্রমাণ করতে চাই, মেধা থাকলে আর জেদ থাকলে দেশের তপ্ত রোদে পোড়া ছেলেও এই দেশের ঢাল হতে পারে। আকাশের উত্তরে বোর্ডের সকল অফিসাররা মুগ্ধ হলেন। মুগ্ধ হয়ে বোর্ড তাকে নির্বাচিত করলো এবং নির্বাচিত হওয়ার পর সেখান থেকে তাকে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 3 বছর প্রশিক্ষণের কথা বলা হয়। আকাশ খুব সাহসিকতার সাথে বলে, আমি নিশ্চয়ই পারবো স্যার, যত কষ্টই হোক আমি ইনশাল্লাহ এতে সফল হবই। ভাইবা বোর্ড থেকে বেরিয়ে আকাশ বাসায় চলে আসে। বাসায় আসতেই আকাশ দেখল জাফর সাহেব এবং আয়েশা বেগম খুব কৌতূহল নিয়ে বসে আছেন। আকাশকে দেখা মাত্রই তারা দৌড়ে আকাশের কাছে আসে। নিচে বাবা মার কথা শুনি তিশাও উপর থেকে তাড়াতাড়ি নিচে আসে। খুব কৌতূহল নিয়ে জাফর সাহেব আকাশকে জিজ্ঞেস করলেন, আকাশ, ভাইবা বোর্ডের খবর কি? তাড়াতাড়ি বল, আমার আর তোর সইছে না। আঙ্কেল, ভাইবা বোর্ডে আমি সিলেক্ট হয়েছি এবং সবার মধ্য থেকে আমি সবচেয়ে ভালো নাম্বার পেয়েছি। আকাশের এই কথা শুনে জাফর সাহেব এবং আয়েশা বেগম খুশিতে আত্মহারা হয়ে যান। সাথে তিশাও খুব খুশি হয়। সে বারবার আকাশের দিকে তাকাচ্ছে এবং তার বাবা মার মুখের দিকে তাকাচ্ছে। আয়েশা বেগম খুব আবেগ নিয়ে আকাশকে বলে, আমি জানতাম তুই পারবি বাবা, তোর এই কষ্ট কখনো বৃথা যাবে না। ঠিক বলেছ আয়েশা। আর হ্যাঁ রে আকাশ, বাইরে শেষ হওয়ার পর তার কি বললেন? আঙ্কেল, ভাইবা বোর্ড থেকে অফিসাররা বলেছেন আগামী 3 বছর আমাকে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে কঠোর প্রশিক্ষণ নিতে হবে। তার জন্য আমাকে এখানে না, ওই একাডেমিতে গিয়ে থাকতে হবে। ওখানে থাকার কথা শুনে মুহূর্তে আয়েশা বেগমের চোখ দিয়ে পানি বেরিয়ে আসলো। তিশা মনের ভিতর একটি ঝড় বয়ে গেল। কথাটি শোনা মাত্রই জাফর সাহেব আকাশকে শক্ত করে জড়িয়ে ধরলেন। কান্না ভেজা কণ্ঠে জাফর সাহেব আকাশকে বলেন, তোকে ছাড়া আমরা কিভাবে থাকবো আকাশ? তিশা যখন বিদেশে ছিল তখন ওর অভাব তুই আমাদেরকে বুঝতে দিসনি। ভেঙে পড়বেন না আঙ্কেল, কোনো কাজে ভেঙে পড়তে নেই। নিজের মনকে শক্ত রাখুন। আপনাদের ছেড়ে ওখানে থাকতে আমারও কষ্ট হবে। আপনাদেরকে কাছে পেয়ে আমি আমার মা বাবার অভাব কোনো দিন টের পাইনি। আয়েশা বেগম খুব কান্না করতে থাকেন। মায়ের কান্না দেখে তিশা এসে মাকে জড়িয়ে ধরে। আকাশ তিশার দিকে তাকিয়ে দেখলো আজ তিশার চোখেও জল। আয়েশা বেগমের কাছে গিয়ে আকাশ বলে, আন্টি, আমি এখন তো তোমাদের ছেড়ে যাব না। যেতে যেতে ও আরও 1 সপ্তাহ লেগে যাবে। আর এখন তো তোমরা আর একা নও, তিশা আছে,
তোমাদের খেয়াল রাখার জন্য। তিশা অবাক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে, তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে ওখান থেকে সোজা তার রুমে চলে যায়। আকাশ এটা লক্ষ্য করলো। তখন আকাশও উপরে যায়, গিয়ে দেখে তিশা তার খাটের উপর শুয়ে খুব কান্না করছে। আকাশ দরজায় দাঁড়িয়ে পড়ল। তিশা আসবো? হঠাৎ আকাশের কথা শুনে তিশা নিজেকে গোছানোর চেষ্টা করলো, কিন্তু সে আকাশের চোখকে ফাঁকি দিয়ে ব্যর্থ হয়। সে কান্না ভেজা চোখ নিয়ে খাট থেকে উঠে আকাশের দিকে তাকিয়ে বলল, আকাশ তুমি এখানে, ভেতরে এসো। আমি বুঝতে পারছি তুমি কেন কান্না করছো। আকাশের মুখে হঠাৎ তুমি শব্দ শুনে তিশা আরো মনোবল হারিয়ে ফেলে। সে মুহূর্তেই আকাশকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলতে শুরু করলো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না আকাশ। আমি জানি না কখন থেকে আমি তোমাকে এত ভালোবেসে ফেলেছি। কি বলছো এসব তিশা? হ্যাঁ আকাশ, আমি সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি। আর তুমিও যদি চাও আমি এটা বাবাকেও বলতে পারি। না, এখন কারো কাছে বলবে না। নিজেকে শক্ত করো আর ঠিক মতো পড়াশোনা করো, যাতে তুমিও জীবনে এমন কিছু হতে পারো। মনে রাখবে, জেদ না থাকলে কোনো কিছু জীবনে করা যায় না। এই কথা বলে আকাশ তার রুমে চলে যায়। কেটে যায় 1 সপ্তাহ। এই 1 সপ্তাহে আকাশের খুব কাছাকাছি থাকলো। তিশার এই কাছাকাছি থাকা দেখে আয়েশা বেগম এবং জাফর সাহেবও কিছুটা বুঝতে পারলো এবং তারা দুজন মনে মনে খুব খুশি। 1 সপ্তাহ পর সকালবেলা আকাশ সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় তার মিলিটারি একাডেমিতে। আকাশ চলে যাওয়ার পর তিশা বুঝে উঠতে পারছে না সে কাকে সামলাবে। তার উপর আকাশকে ছেড়ে নিজেও ঠিক থাকতে পারছে না। চলতে থাকে এভাবে কয়েকদিন। এরপর শুরু হলো বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 3 বছরের কঠোর প্রশিক্ষণ। হাড়ভাঙ্গা খাটুনি, কাদা জলে যুদ্ধ কৌশল শেখা আর প্রচণ্ড ডিসিপ্লিন। আকাশ সারাদিন প্রশিক্ষণ শেষ নিয়ে রাতে জাফর সাহেব এবং আয়েশা বেগমের সাথে ফোনে কথা বলে। তাদের সাথে কথা শেষ করে তিশার মোবাইলে কল দেয়, কিন্তু তিশা আকাশের গলার কণ্ঠ শোনার পর আর কোনো কথা বলতে পারে না। আকাশ এই অবস্থা দেখে ভেঙে না পড়ে নিজেকে খুব শক্ত করলো। এভাবেই আস্তে আস্তে কেটে যায় 3 বছর। আকাশ সেখানেও শ্রেষ্ঠ ক্যাডেট হিসাবে নিজেকে গড়ে তুলল। আকাশের শ্রেষ্ঠত্ব দেখে সবাই একাডেমির অবাক হয়ে গেলেন। সে হয়ে ওঠে একজন দক্ষ কমান্ডো। সময় বয়ে গেল। আকাশ এখন শুধু একজন অফিসার নয়, সে দেশের গর্বিত কমান্ডো। তার কাঁধে এখন পদমর্যাদার উজ্জ্বল তারকা। দীর্ঘ 3 বছর আকাশ এখন আর সেই সাধারণ তরুণ নয়। তার চলনে রাজকীয় গাম্ভীর্য, চোখে ইস্পাত কঠিন দৃঢ়তা আর শরীরে কমান্ডো প্রশিক্ষণের চাপ। বাংলাদেশ মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেডে সে শ্রেষ্ঠ ক্যাডেট হিসেবে সোর্ড অফ অনার লাভ করেছে। আজ তার সেই শিকড়ের কাছে ফিরেছে, যে মানুষগুলো তাকে তিলে তিলে গড়ে তুলেছে তাদের কাছে। একটি আর্মি জিপ এসে বাড়ির সামনে থামলো। গাড়ি থেকে নেমে দাঁড়ালেন একজন কমান্ডো অফিসার। মাথায় মেরুন বেরেট, গায়ে ফিটিং ইউনিফর্ম, বুকে কমান্ডো উইংস। জিপ থেকে নামতেই আকাশ একবার গভীর নিঃশ্বাস নিল। বাড়ি গেটে বড় করে লেখা, স্বাগত আমাদের গর্ব আকাশকে। গেট দিয়ে ভেতরে ঢুকতেই আকাশ দেখল জাফর সাহেব, আয়েশা বেগম এবং তিশা দাঁড়িয়ে আছে, তাদের চোখে আনন্দ অশ্রু। আকাশ দ্রুত এগিয়ে গিয়ে জাফর সাহেব এবং আয়েশা বেগমের পা ছুঁয়ে সালাম করল। জাফর সাহেব তাকে জড়িয়ে ধরে টুকরে কেঁদে উঠলেন। আজ আমার জীবন সার্থক রে বাপ। আমি জানতাম তুই একদিন এই দেশের সূর্য হয়ে ফিরবি। আজ তোকে এই পোশাকে দেখে আমার বুকটা গর্বে 10 হাত হয়ে গেছে। এতদিন পর আকাশকে কাছে পেয়ে আয়েশা বেগম আকাশকে জড়িয়ে ধরল। আকাশের কপালে চুমু খেয়ে আয়েশা বেগম বললেন, আমার খোকা কত বড় অফিসার হয়ে গেছে। তোকে ছাড়া এই 3টা বছর কিভাবে যে কেটেছে আল্লাহ জানেন। আজ থেকে তুই আর কোথাও যাবি না, আমাদের সাথেই থাকবি। মা, এখন তো আমি সারা দেশের, কিন্তু তোমাদের এই আকাশের ঠিকানা তো সব সময় তোমাদের হৃদয়েই থাকবে। ওনাদের সাথে কথা শেষ করে আকাশ এবার তিশার দিকে তাকালো। তিশা মুগ্ধ নয়নে আকাশের দিকে তাকিয়ে আছে। তার চোখে এখন আগে সেই অবজ্ঞা নেই, আছে এক সম্মান আর ভালোবাসা। আকাশ তিশার সামনে গিয়ে দাঁড়ালো। আকাশ সামনে দাঁড়াতে তিশা একটি মিলান হাসি দিয়ে আকাশকে বলল, এখন তো আপনাকে স্যার বলে স্যালুট দেওয়া উচিত, তাই না কমান্ডো সাহেব? তিশার কথা শুনে আকাশ মুচকি হাসি দিল। তিশার খুব কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে তিশার চোখের দিকে তাকিয়ে আকাশ বলল, পদমর্যাদাটা অফিসের জন্য তিশা, আর এই আকাশটা শুধুই তোমাদের জন্য।
আমি কথা দিয়েছিলাম না ফিরে আসব, আজ সফল হয়ে ফিরে এসেছি। চাচা মারা যাওয়ার পর থেকে তো আমার জীবনে আর কেউ নেই, কিন্তু সেটা বললে আমার ভুল হবে। তোমরা তিনজনই এখন আমার জীবনের সব কিছু। তিশা লজ্জায় মাথা নিচু করল। আকাশের কথা শুনে জাফর সাহেব এবং আয়েশা বেগমের গর্বে মন ভরে গেল। কিছুক্ষণ পর জাফর সাহেব হাসি মুখে সবার উদ্দেশ্যে বললেন, আজ অনেক বড় উৎসব হবে বাসায়, চলো ভেতরে চলো। আকাশ 3 বছর পর বাসায় ফেরার আনন্দে জাফর সাহেব একটি গেট টুগেদার আয়োজন করেন, যেখানে তার ব্যবসায়িক লোক হতে আত্মীয় স্বজন সবাই থাকবে। আকাশ তাদের সাথে বাসার ভিতরে ঢুকে অবাক। ভেতরে পুরো বাসা খুব সুন্দর করে সাজানো। সন্ধ্যা হতে না হতেই আমন্ত্রিত সকল গেস্ট বাসায় আসতে থাকে। আকাশ তার সেই 3 বছর আগের রুমে গিয়ে পোশাক চেঞ্জ করে। সে আজ সাদা রঙের একটি পাঞ্জাবি পরে রেডি হয়ে কিছুক্ষণ পর সে গেস্টের কাছে নিচে আসে। আকাশ যখন গেস্টদের সাথে কথা বলছে ঠিক তখনই সেদিকে নজর দিয়ে দেখল তিশা নামছে। এক পলক তিশাকে দেখে আকাশ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আজ তিশা মেরুন রঙের একটা শাড়ি পরেছে, যা হয়তো সে জীবনে প্রথমবার। কিন্তু আকাশ তাকে শাড়ি পরতে এই প্রথম দেখেছে। শাড়ি পরার সাথে সাথে চুলগুলো খোলা, ঠোঁটে হালকা লিপস্টিক, এক কথাই অসাধারণ লাগছে। তিশা এসে আকাশের সামনে দাঁড়ায়। কি ব্যাপার কমান্ডো সাহেব, এভাবে কি দেখছেন? তিশার কথা শুনে আকাশ কিছুটা লজ্জা পেয়ে যায়। সে লজ্জা পেয়ে চোখ সরিয়ে ফেলে, কিন্তু সবার চোখ আড়াল করে তিশার পেছন দিয়ে গিয়ে আস্তে করে তিশাকে বলল, আজ আমি তিশাকে দেখছি না, আমার হবু বউকে দেখছি। এটা বলে আকাশ হাসি দিল আর তিশা লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়। তিশাকে আজ এই শাড়ি পরা দেখে আমন্ত্রিত সকল গেস্ট তার প্রশংসা করল। আস্তে আস্তে অনুষ্ঠান শুরু হয়। জাফর সাহেবের মুখে আকাশের প্রশংসা শুনে সবাই আকাশকে নিয়ে গর্ব করা শুরু করে। তিশা দূরে দাঁড়িয়ে সবার কথাগুলো শুনছে এবং নিজেকে খুব গর্বিত মনে করছে। অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় অনেক রাত হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে সবাই সবার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সবাই চলে যাওয়ার পর তিশা তার রুমে যায়। আকাশও পেছন পেছন গেল। আকাশ রুমে ঢুকে দেখল তিশা জানালার পাশে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে মৃদু হাসছে। আকাশ আলতো করে ওর কাঁধে হাত রাখতে তিশা ঘুরে তাকালো। তুমি এখানে কেন? আমার হবু বউয়ের ঘরে কি আমি আসতে পারি না? আচ্ছা, তুমি এত বউ বউ করো কেন? আমার খুব লজ্জা লাগে। কিছুদিন পরেই লজ্জা আর থাকবে না। এরপর তারা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে গল্প করে। এক পর্যায়ে আকাশ তিশার কাছ থেকে বিদায় নিয়ে তার রুমে চলে যায়। রুমে গিয়ে আকাশ কখন যে ঘুমিয়ে পড়ে ভাবতেই পারেনি। পরের দিন সকালে নাস্তা করে সবাই সোফায় বসে গল্প করছেন। হঠাৎ আকাশ তার পকেট থেকে সেই পুরনো জীর্ণ মেজর মাহমুদের কার্ডটি বের করলো। কার্ডটি এখন প্লাস্টিক দিয়ে লেমিনেটিং করা। আঙ্কেল, এই কার্ডটি ছিল আমার অন্ধকার জীবনের ধ্রুবতারা। কাল আমাকে স্পেশাল কমান্ডো ফোর্সের হেডকোয়ার্টারে রিপোর্ট করতে হবে। আর মজার ব্যাপার কি জানেন? আমার সরাসরি কমান্ডিং অফিসার হিসেবে জয়েন করতে হচ্ছে এখনকার মেজর জেনারেল মাহমুদের অধীনে, সেই মানুষটি যিনি আমাকে পথ দেখিয়েছিলেন। জাফর সাহেব শুনে খুব খুশি হলেন। তিনি আকাশকে অন্তর থেকে দোয়া করে দিলেন। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে খুব তাড়াতাড়ি ইউনিফর্ম পরে রেডি হয়ে যায়। আকাশকে দেখে আয়েশা বেগম তাড়াতাড়ি নাস্তা রেডি করে দেন। নাস্তাকে আকাশ চলে যায় মেজর জেনারেল মাহমুদের অফিসে। কিছুক্ষণের মধ্যে মেজর জেনারেল মাহমুদের অফিসে হাজির হলো। দরজায় দাঁড়িয়ে সজোরে বুটের আওয়াজ তুলে স্যালুট দিয়ে বলল, ক্যাপ্টেন আকাশ রিপোর্টিং স্যার। আকাশের স্যালুট দেখে মেজর জেনারেল মাহমুদ চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তিনি খুব খুশি মনে আকাশের দিকে তাকিয়ে বলেন, আকাশ, ওয়েলকাম টু দ্য টিম। আমি তোমার পারফরমেন্স গ্রাফ দেখেছি। তুমি শুধু কমান্ডো নও, তুমি একজন সার্ভাইভার। এ দেশের জন্য তোমার মতো বাঘের খুব প্রয়োজন। জেনারেল মাহমুদ এগিয়ে এসে আকাশের বুকে একটি নতুন মেডেল পরিয়ে দিলেন। আকাশ বুঝতে পারল অবহেলিত ধানক্ষেত থেকে শুরু হওয়া তার যাত্রা আজ সার্থক। দৃশ্য পরিবর্তন, চাকরির ব্যবস্থা এবং তিশার ভালোবাসা নিয়ে কেটে যায় কয়েক মাস পর আকাশ এখন দেশের হেড কমান্ডো। একটি সফল অ্যান্টি টেররিস্ট মিশন শেষ করে সে আগামীকাল একটি মেডেল পাবে। বাসে এসে জাফর সাহেব এবং আয়েশা বেগমকে এটা বলল। আকাশ তাদেরকে ওই অনুষ্ঠানের পদক দেওয়ার সময় উপস্থিত থাকার জন্য বলল। জাফর সাহেব এবং আয়েশা বেগম খুব খুশি হলেন। সঙ্গে সঙ্গে জাফর সাহেব বলেন, আমরা নিশ্চয়ই যাব তোমার এই সম্মান পদকটির সময়।
অবশ্যই আমরা উপস্থিত থাকব। এমন সময় তিশা উপর থেকে নিচে নেমে আসলো। শেষেই শুনতে পেল আকাশের মেডেলের কথা। সে আকাশকে বলল, শুধু মা বাবাকে ইনভাইট করলে? এই কথা শুনে আকাশ আস্তে করে তিশার পিছনে গিয়ে ফিসফিস করে বলল, তোমাকে ইনভাইট করব আমি পার্সোনালভাবে। আকাশের কথা শুনে তিশা লজ্জায় লাল হয়ে গেল। সবাই সারাদিন অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। পরের দিন সন্ধ্যাবেলা অনুষ্ঠান শুরু হওয়ার আগেই সবাই ওখানে উপস্থিত হয়। কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হয়। মেজর মাহমুদ হাতে মাইক নিয়ে আকাশের নাম ঘোষণা করেন। আকাশের ব্যক্তিত্ব, মেধা এবং সাহসের উপর ভিত্তি করে সরকার থেকে তাকে একটি পদক দেওয়া হয়েছে। আজ সেই সম্মাননা অনুষ্ঠানে জাফর সাহেব, আয়েশা বেগম এবং তিশা উপস্থিত। মেজর মাহমুদ আকাশের হাতে মাইক দিয়ে কিছু বলতে বলেন। অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে আকাশ মাইক হাতে নিল। পুরো হলঘর নিস্তব্ধ। আকাশ বলতে শুরু করলো, সবাই আমাকে আজ হেড কমান্ডো হিসেবে চিনছেন, কিন্তু আমার আসল পরিচয় আমি সেই অবহেলিত এতিম ছেলে যাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো। আমি আজ তাদের উদ্দেশ্যে বলতে চাই, দারিদ্র বা এতিম হওয়া কোনো অভিশাপ নয়। মানুষের ইচ্ছা শক্তি আর সঠিক মানুষের একটু মমতা থাকলে ধানক্ষেত থেকেও হীরা জন্ম নিতে পারে। আমাকে যারা মানুষ করেছেন সেই জাফর আঙ্কেল আর আয়েশা মাই আমার আসল পৃথিবী। দর্শকদের তুমুল করতালির মাঝে মুখরিত হয়ে যায় পুরো অনুষ্ঠান। আয়েশা বেগমের চোখ দিয়ে আনন্দ অশ্রু বেয়ে পড়তে লাগলো। তিশা ও আজ আকাশের দিকে যতবার তাকাচ্ছে ততই মুগ্ধ হচ্ছেন। বারবার পুরনো ভুলগুলোর কথা তার মনে পড়ছে, যখন সে আকাশকে খুব অপমান করত। আকাশের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। আকাশ সবার সাথে জাফর সাহেব, আয়েশা বেগম এবং তিশাকে পরিচয় করিয়ে দেয়। সবার সাথে কৌশল বিনিময় করে তারা বাসার উদ্দেশ্যে রওনা হয়। অনুষ্ঠান শেষে বাড়িতে ফেরার পর সারা রাত তিশা ঘুমাতে পারল না। তার চোখের সামনে বারবার ভাসছে মঞ্চে দাঁড়িয়ে থাকা সেই আত্মবিশ্বাসী আকাশকে, যে ছেলেটি সে একসময় ড্রাইভার বা চ্যারিটি বয় বলে অপমান করেছিল। আজ সেই ছেলেটি দেশের সর্বোচ্চ পর্যায়ের একজন অফিসার। তিশা মনে হলো আকাশের প্রতি তার এই ভালো লাগা কেবল মুগ্ধতা নয়, বরং এক গভীর ভালোবাসায় রূপ নিয়েছে। পরের দিন সকালে আকাশ ইউনিফর্ম ছাড়াই সাধারণ পোশাকে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এমন সময় তিশা হাতে এক কাপ কফি নিয়ে সেখানে এলো। আকাশ মাথা তুলে তাকালো। তিশার হাতে কফির মগ দেখে আকাশ মুচকি হাসি দিয়ে তিশাকে বলে, আজ কি কফিতে চিনি আছে নাকি আবার লবণ মিশিয়েছ তিশা? এই কথা শুনে তিশা খুব লজ্জা পায়। আকাশ সেই কফি মগ হাতে করে মাথা নিচু করে রাখে। তিশার দিকে তাকিয়ে আবার আকাশ হাসি দিল। আরে এখানে লজ্জা পাওয়ার কি আছে? আমি তো জাস্ট দুষ্টামি করলাম। দয়া করে ওই পুরনো কথা মনে করিয়ে দেবে না আকাশ। আমি আসলে তখন খুব ছোট মনের পরিচয় দিয়েছিলাম। আমি তোমাকে বুঝতে পারিনি। তুমি প্লিজ ওগুলো ভুলে গিয়ে আমাকে ক্ষমা করে দাও। ধুর পাগল, আমি ওসব অনেক আগেই ভুলে গিয়েছি তিশা। অতীতকে আঁকড়ে ধরে থাকলে সামনে এগিয়ে যাওয়া যায় না। তোমার বাবা মা আমাকে যে সম্মান দিয়েছেন তা কোনো রক্তের সম্পর্কের চেয়ে কম নয়। তিশা আকাশের পাশে এসে বসে পড়ল। কিছুক্ষণ নীরব থাকার পর তিশা মুখ খুলল। আকাশ, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর লন্ডন ফিরবো না। আমি এখানেই থাকবো, বাবার বাসায় সময় দেব আর তোমার মতো মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করব। আকাশ তিশার দিকে তাকিয়ে এক অদ্ভুত তৃপ্তি পেল। সে বুঝত তার উপস্থিতি কেবল তার নিজের জীবন নয়, বরং তিশার জীবনকেও বদলে দিয়েছে। তিশার সাথে কথা বলতে বলতে আকাশ রেডি হয়ে নেয়। তিশার কফি কাপ হাতে নিয়ে আকাশ যখন বারান্দার দাঁড়িয়েছিল, তখন ভোরের আলোয় তাকে এক অজেয় বীরের মতো দেখাচ্ছিল। তিশা তার পাশে এসে দাঁড়ালো। আজ তাদের মাঝে কোনো আড়াল নেই, কোনো অহংকার নেই। আকাশ তিশাকে গম্ভীর কিন্তু কোমল গলায় বলে, তিশা, তুমি যে লন্ডনে ফিরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো এতে আমি খুব খুশি হয়েছি। দেশের মানুষের সেবা করার মধ্যে যে আনন্দ আছে তা বিদেশে বিলাসবহুল জীবনে পাওয়া সম্ভব নয়। আমি আগে শুধু নিজেকে নিয়ে ভাবতাম আকাশ, কিন্তু তোমাকে দেখার পর বুঝেছি জীবন মানে শুধু নিজের ভালো থাকা নয়, বরং মানুষের জন্য কিছু করা। আমি তোমার যোগ্য হতে চাই। আকাশ তিশার দিকে তাকিয়ে একটু হাসলো। তারপর কফি শেষ চুমুক দিয়ে কফি শেষ করলো। কফি শেষ করে তিশার কাছ থেকে বিদায় নিয়ে নিচে নেমে আসলো। নিচে নেমে এসে আয়েশা বেগম এবং জাফর সাহেবের কাছ থেকে সে বিদায় নেয়, কারণ সে 3 মাসের জন্য একটি মিশনে যাবে। জাফর সাহেব এবং আয়েশা বেগম আকাশকে দোয়া করে দেন। তাদের কাছ থেকে বিদায় নিয়ে
আকাশ বাসা থেকে বের হয়ে দেখলো তার জন্য সরকারি জিপ গাড়ি দাঁড়িয়ে আছে। আকাশের পেছন পেছন তিশা বাসা থেকে বের হয়ে আসলো। তিশাকে বাই বলে আকাশ জিপে উঠে বসলো। আকাশের মনটা আজ বেশ ফুরফুরে। তিশার সিদ্ধান্ত শুনে আকাশের মনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছিল। কিন্তু কমান্ডো জীবনে বাস্তবতা অন্যরকম। এখানে ব্যক্তিগত সুখের চেয়ে দেশপ্রেম বড়। হেডকোয়ার্টারে রিপোর্ট করার পর আকাশকে একটি অতি গোপনীয় মিশনে পাঠানো হয়। সুন্দরবনের গহীনের অরণ্যে একদল আন্তর্জাতিক অপরাধী আস্তানা গেড়েছে। আকাশকে সেই মিশনে নেতৃত্ব দিতে হবে। আকাশ তার কোর্স নিয়ে বেরিয়ে পড়া সুন্দরবনের উদ্দেশ্যে। সেখানে যাওয়ার পর 3 মাস তিশা ও তার পরিবারের কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না। আকাশে কোনো খোঁজ খবর না পেয়ে তিশা মনে মনে খুব ভেঙে পড়ে। একদিন সন্ধ্যায় তিশা বারান্দায় গিয়ে বাহিরের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, আজ 90 দিন হলো আকাশের কোনো খবর নেই। বাবা মা দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন। আমি প্রতিদিন ওর ফোনের অপেক্ষায় থাকি। আকাশ, তুমি বলেছিলে ফিরে আসবে, তুমি কি তোমার কথা রাখবে না? যখন মনমারা হয়ে বারান্দায় দাঁড়িয়ে এগুলো ভাবছে, ঠিক তখনই নিচ থেকে তার বাবা তাকে ডাকা শুরু করলো। যা, তাড়াতাড়ি নিচে আসো, খুশির সংবাদ আছে, তাড়াতাড়ি দেখে যাও। খবরে আজ আকাশের কথা বলছে। আকাশের কথা শোনা মাত্রই তিশা দৌড়ে নিচের ড্রয়িং রুমে চলে আসে। ঠিক তখনই টেলিভিশনের পর্দায় ব্রেকিং নিউজ ভেসে উঠল। সুন্দরবনে সেনাবাহিনীর সফল অভিযান। সব অপরাধী গ্রেফতার অভিযানে নেতৃত্ব দিয়েছেন কমান্ডো আকাশ। তবে খবরটিতে আরও বলা হলো অভিযানের শেষ মুহূর্তে আকাশ সামান্য আহত হয়েছে। এই কথা শুনে জাফর সাহেব আয়েশা বেগম এর চিন্তা বেড়ে যায়। খবরটা শোনা মাত্রই তিশা আর দেরি করল না, তার বাবাকে বলল, বাবা চলো আমরা একবার আকাশকে হসপিটালে গিয়ে দেখে আসি। ঠিক বলেছিস, তাহলে তাড়াতাড়ি চল। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তিশা এবং তার বাবা হসপিটালের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে পড়ে। জাফর সাহেবকে নিয়ে সোজা সম্মিলিত সামরিক হাসপাতালে তিশা ছুটে গেল। সিএমএইচ হসপিটালের কেবিনে এসে তিশা দেখল আকাশ বেডে শুয়ে আছে, হাতে ব্যান্ডেজ করা। তিশাকে দেখেই আকাশ হাসি দিয়ে উঠল। আকাশকে এই অবস্থায় দেখে তিশা নিজের আবেগ ধরে রাখতে না পেরে আকাশের বেডের কাছে গিয়ে কান্না করা শুরু করে দেয়। কান্না ভেজা গলায় তিশা আকাশকে বলে, তুমি কি সব সময় আমাদের এভাবে ভয় দেখাবে? কেন নিজের জীবনের মায়া করো না? যদি তোমার কিছু হয়ে যেত? আরে সামান্য চোট মাত্র। দেশের সেবা করতে গেলে একটু একটু রক্ত তো ঝরবেই। আর তুমি কাঁদছো কেন? এটা তো আমার কাজ। আর আমি তো জীবনে এমন সাহস নিয়েই বড় হয়েছি যাতে যে কোনো সমস্যার মোকাবেলা করতে পারি। আকাশের মুখে এই সাহসিক কথা শুনে জাফর সাহেব যেন আবার পুরনো আকাশকে খুঁজে পায়। তিনি আকাশের পিঠে হাত রেখে বলেন, সাব্বাস বাবা, আজ তোমার কারণে সারা দেশের সেনাবাহিনীর নাম উজ্জ্বল হয়েছে। আমাদের দেশ সন্ত্রাসদের হাত থেকে রক্ষা পেয়েছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিজে তোমার সাহসিকতার প্রশংসা করেছেন। এর থেকে বড় পাওয়া আমাদের আর কি হতে পারে? সব আপনাদের দোয়া আঙ্কেল। তবে এবার আমি ডিপার্টমেন্টে ফোন দিয়ে কিছু দিনের ছুটি চেয়েছি। ডিপার্টমেন্ট ছুটিও দিয়েছে। এই ছুটি নিজের জন্য নয়, আপনাদের জন্য, যাতে আপনাদের সাথে কিছুদিন একান্তই সময় কাটাতে পারি। এই কথা শুনে জাফর সাহেব খুব খুশি হন। তিশার চোখে মুখে আনন্দের বন্যা বয়ে যাচ্ছিল। দেখতে দেখতে প্রায় 2-3 দিন লেগে যায়। আকাশের সাথেই হসপিটালে থেকে যায় আর তার বাবা বাসায় ফিরে আসে। হসপিটালে 2-3 দিন তিশা আকাশে খুব কাছাকাছি থাকে। দুজনের মধ্যে ভালোবাসা যেন আরো গভীর হয়ে ওঠে। 3 দিন পর আকাশকে হসপিটাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। তিশা আকাশের ছাড়পত্র হাতে পেয়ে আকাশকে নিয়ে বাসে ফেরার উদ্দেশ্যে হসপিটাল থেকে বেরিয়ে পড়ে। আকাশ সুস্থ হয়ে বাড়ি ফেরার পর জাফর সাহেব এক বিশাল খাবারের আয়োজন করলেন। আকাশ বাসে ফিরতে যেন সবার মনে আনন্দের বন্যা বয়ে যায়। রাতে একসাথে খাওয়া দাওয়া শেষ করে আকাশ রেস্ট নেওয়ার জন্য তার রুমে যায়। তিশা পেছন পেছন গিয়ে আকাশের সমস্ত প্রেসক্রিপশন দেখে ওষুধগুলো খাইয়ে দেয়। আকাশ তিশার এই সেবা এবং ব্যবহারে বারবার মুগ্ধ হচ্ছে। তিশার সেবায় আকাশ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। প্রায় সপ্তাহখানেকের মধ্যে আকাশ পুরোপুরি সুস্থ হয়ে যায়। সপ্তাহ পর একদিন সকালবেলায় নাস্তা করে জাফর সাহেব ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলেন। সেখানে তিনি আকাশের ভবিষ্যতের ব্যাপারে এক বড় বিশাল সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবেন। তিনি জানতেন তিশা মনে মনে আকাশকে কতটা পছন্দ করে। তিনি হঠাৎ করে তিশা, আকাশ এবং আয়েশা বেগমকে ডাক দিলেন। আকাশ, আয়েশা, তিশা, তোমাদের সবার সাথে আমার একটা জরুরি কথা আছে। তাড়াতাড়ি এখানে এসো।
একটু পর তারা সবাই একসাথে সোফায় এসে জাফর সাহেবের পাশে বসলো। আয়শা বেগম লক্ষ্য করে দেখলেন জাফর সাহেবের চোখে মুখে আজ খুশির আমেজ এবং তিনি কিছু বলতে চান। আয়শা বেগম কৌতূহল নিয়ে জাফর সাহেবকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার জাফর, হঠাৎ সবাইকে একসাথে ডাকলে কেন? কিছু কি হয়েছে? আমি তোমাদের সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আকাশ আজ শুধু এই বাড়ির ছেলে নয়, ও আমাদের ভরসা। আমি চাই তিশা আর আকাশ চিরদিনের মতো এক হয়ে যাক। আকাশ, তুমি কি তিশাকে তোমার জীবন সঙ্গিনী হিসেবে গ্রহণ করবে? হঠাৎ জাফর সাহেবের মুখে এই কথা শুনে সবাই নিশ্চুপ হয়ে যায়। পুরো ঘর নিস্তব্ধ। আকাশ আয়েশা বেগমের দিকে তাকালো, দেখলো আয়েশা বেগমের চোখে জল। আকাশ ধীরে ধীরে জাফর সাহেবের কাছে গিয়ে দাঁড়ালো। আঙ্কেল, আপনি যখন আমাকে রাস্তা থেকে তুলে এনেছিলেন তখনই আমি আপনার কাছে ঋণী হয়ে গিয়েছি। তিশা আমাকে যেভাবে বুঝতে পেরেছে, আমার এই কঠিন জীবনে ওর মতো কাউকেই আমার প্রয়োজন। আপনারা যা ভালো মনে করবেন তাতেই আমার সম্মতি। তিশা লজ্জায় লাল হয়ে ওখান থেকে দৌড়ে পালালো। আয়েশা বেগম এবং জাফর সাহেব ঠিক বুঝতে পারলেন তিশা এই বিয়েতে পুরো সম্মতি আছে। আকাশ ও জাফর সাহেবকে এই কথা বলে উপরে চলে যায়। আকাশ তার রুমে যাওয়ার পর দেখলো তিশা তার রুমে জানালা ধরে দাঁড়িয়ে আছে। আকাশ এদিক ওদিক নজর করে টক করে তিশার রুমের ভিতর ঢুকে পড়ে। আচমকা তিশার পেছন গিয়ে তিশাকে জড়িয়ে ধরে। হঠাৎ তিশা ভয় পেয়ে যায়। পরক্ষণে সে হাতের স্পর্শে বুঝতে পারে এটা আকাশের হাত। জানালার ওপাশে তখন বিকেলের নরম রোদ খেলা করছে। তিশা আকাশের হাতের স্পর্শে নিজের হার্টবিট যেন স্পষ্ট শুনতে পাচ্ছিল। আকাশ ওর কাঁধে থুতনি রেখে খুব নিচু স্বরে বলল, কি হলো? হবু বরের থেকে পালানো হচ্ছে বুঝি? ড্যাড যখন কথাটি বললেন তখন তো মুখ লুকিয়ে চলে এলে, এখন জবাব দাও। রাজকন্যা কি এই কমান্ডোকে বিয়ে করতে রাজি? তুমি তো জানোই আকাশ, আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি ভাবতাম আমি অনেক ভাগ্য নিয়ে জন্মেছি, কারণ আমার সব আছে। কিন্তু তোমাকে চেনার পর বুঝেছি তোমাকে পাওয়াটা আমার জীবনের সব থেকে বড় ভাগ্য। কিন্তু একটা ভয় হয়। কিসের ভয় তিশা? এই যে তুমি দেশের কাজে মিশনে যাও, আমার বুক কেঁপে ওঠে। আমি জানি তুমি দেশের সম্পদ, কিন্তু আমার ভয় হয় তোমাকে যদি আবার ওইভাবে হাসপাতালের বেডে দেখতে হয়। তিশা, আমি যখন কমান্ডো উইংস পড়েছি তখনই শপথ নিয়েছি, হয় পতাকা উড়িয়ে ফিরব, নয়তো পতাকায় মোড়ানো হয়ে। কিন্তু তোমাকে কথা দিচ্ছি, এই আকাশের ধ্রুবতারা তুমি। তোমার টানে আমি বারবার ফিরে আসব। তারপর আকাশ তার রুমে চলে যায়। সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু দুই রুমে দুজনের চোখে এখনো জাগা। তার হচ্ছে আকাশ আর তিশা। দুজনের চোখে এখনো হাজারো স্বপ্ন। প্রতিদিনের মতো আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ইউনিফর্ম পরে নিচে আসে। কিন্তু আজ ডাইনিং টেবিলে নাস্তা করতে গিয়ে আকাশ দেখলো আয়েশা বেগমের বদলে তিশা আজ সবাইকে নাস্তা দিচ্ছে। আকাশ কিছুটা অবাক হয়ে তিশাকে জিজ্ঞেস করলো, তুমি আজ এত বড় ঘুম থেকে উঠেছ? আর মা কোথায়? মা বলেছেন এখন থেকে তোমার দায়িত্ব যাতে আমি নেই। বিয়ের আগেই পর করে দিল, তা একদিক দিয়ে ভালোই হয়েছে। এই বয়সে মেয়ে কিছু কাজ শিখুক। এই বয়সে মানে? আমি কি বুড়ো হয়ে গিয়েছি নাকি? মনে রাখবে আমি কিন্তু তোমার থেকে অনেক ছোট। এভাবে তারা দুজন দুষ্টামি করতে করতে নাস্তা শেষ করে। আকাশ নাস্তা শেষ করে তিশার কাছ থেকে বিদায় নিয়ে ডিপার্টমেন্টের উদ্দেশ্যে চলে যায়। তিশার দেওয়া নাস্তা সেরে আকাশ যখন হেডকোয়ার্টারের দিকে রওনা হলো, তার মনে এক অন্যরকম প্রশান্তি। সে বুঝতে পারল দীর্ঘ লড়াইয়ের পর আজ সে শুধু একজন সফল সৈনিক নয়, বরং একটি সুন্দর পরিবারের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু হেডকোয়ার্টারে পা রাখতে পরিস্থিতি গম্ভীরতা তাকে আবার পেশাদার কমান্ডার মোডে ফিরিয়ে নিল। মেজর মাহমুদ তার কেবিনে আকাশকে ডাক পাঠালেন। খবর পাওয়া মাত্রই আকাশ সঙ্গে সঙ্গে মেজর মাহমুদের কেবিনে আসে। দরজায় দাঁড়িয়ে আকাশ মেজর মাহমুদকে স্যালুট করলো। মেজর মাহমুদ গম্ভীর ভাব নিয়ে আকাশকে ভেতরে আসতে বলেন, আকাশ এখানে বসো, তোমার সাথে তোমার ব্যাপারে কিছু কথা বলার আছে। স্যার, আমার ব্যাপারে? আসলে স্যার বুঝলাম না। এখন অফিসে কোনো কাজের প্রেশার নেই, এই সময় তো বিয়ের কেনাকাটা করে সেরে ফেলতে পারে। হঠাৎ মেজর মাহমুদের মুখে এই কথা শুনে আকাশ কিছুটা অবাক হলো, কারণ বিয়ের ব্যাপারে তো সে ডিপার্টমেন্টের কাউকে কিছু বলেনি। তাহলে স্যার কিভাবে জানলো? কি ভাবছো আমি কিভাবে জানলাম? আসলে স্যার এই ব্যাপারে তো আমি কারোর সাথে ডিসকাস করিনি। তাহলে আপনি? আরে এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। কালকে হঠাৎ তোমার হবু শ্বশুরের সাথে আমার মলে দেখা হয়। আমি ওনাকে চিনতে পারলাম না, কিন্তু উনি আমাকে ঠিক চিনে ফেলেছেন।
তখন ওনার সাথে কিছুক্ষণ কথা বলার পর উনি আমাকে এই ব্যাপারটা বললেন। ও আচ্ছা স্যার। বিয়ের অনুষ্ঠানে কিন্তু ডিপার্টমেন্টের সকলকে ইনভাইট করতে হবে। জি স্যার। মেজর মাহমুদের কক্ষ থেকে বেরিয়ে আকাশের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। তার এই দীর্ঘ সংগ্রামের পথে মেজর মাহমুদ ছিলেন এক আলোক বর্তিকা। আকাশ দ্রুত বাড়ি ফিরে এলো। বাড়িতে অন্যরকম এক সাজ অবস্থা। পুরো বাড়ি আলোকসজ্জায় ঝলমল করছে। কারণ আর 2 দিন পর আকাশ এবং তিশার বিয়ের কেনাকাটা আয়োজন রেডি করতে করতে 2 দিন কেটে যায়। বিয়ের দিন অনুষ্ঠানের আয়োজন করা হয় শহরের সবচেয়ে বড় কনভারসেশন হলে। আস্তে আস্তে বিয়ের আমন্ত্রিত সকল গেস্ট উপস্থিত হতে থাকে। আকাশের ডিপার্টমেন্ট থেকে সবাই তার বিয়েতে এসে উপস্থিত হয়। তিশার পরনে লাল রঙের বেনারসি শাড়ি, গা ভর্তি গহনা আর মাথায় ওড়না। তাকে যেন কোনো অপ্সরার মতো লাগছে। তিশা যখন আকাশের পাশে গিয়ে বসলো, আকাশ মৃদুস্বরে তিশাকে বলল, বলেছিলাম না তিশা, সময় একদিন সব বদলে দেয়। আজ তুমি শুধু আমার পাশেই নাও, আমার জীবনের অংশ হতে যাচ্ছ। আর আমি আজ শুধু তোমার স্ত্রী না আকাশ, আমি একজন বীরের গর্বিত জীবন সঙ্গিনী। আজ আমি সত্যিই নিজেকে ধন্য মনে করছি। এত কিছুর মধ্যে দিয়েও কিন্তু আকাশের চোখ বারবার মেজর মাহমুদকে খুঁজছে। তিনি এখনও বিয়েতে এসে উপস্থিত হননি। কিছুক্ষণের মধ্যে কাজী সাহেব আসলেন বিয়ে পড়ানোর জন্য। কিন্তু আকাশ এখনও চারিদিকে তাকিয়ে দেখছেন স্যার এসেছেন কিনা। যে মুহূর্তে কাজী সাহেব বিয়ে পড়াতে কোণের কাছে গেলেন, ঠিক সেই সময়ে আকাশ লক্ষ্য করল কনভারসেশন হল এর গেট দিয়ে সরাসরি একটি জিপ গাড়ি এসে প্রবেশ করলো। আর মেজর মাহমুদ গাড়ি থেকে নামলো। এটা দেখার সাথে সাথে আকাশের চোখ মুখে যেন আরও আনন্দ বেড়ে যায়। মেজর মাহমুদ এসে আকাশের স্টেজের পাশে চেয়ারে বসেন। তিনি আকাশের দিকে তাকিয়ে আকাশকে বলেন, আজ তোমার জীবনের 3য় খুশির দিন। প্রথম খুশি হয়েছিলে তুমি যখন সেনাবাহিনীর হেড কমান্ডো হয়েছিলে, আর আজ 2য় খুশির দিন হচ্ছে তোমার বিয়ে। আকাশ স্যারের মুখে বিয়ের কথা শুনে কিছুটা লজ্জা পেল। আকাশ চারপাশে তাকিয়ে দেখল চারিদিকে অভিজাত মানুষের ভিড়। তবে সবচেয়ে বেশি নজর কাটছে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা সেনা সদস্যদের, জিপ আর ইউনিফর্ম পরা কর্মকর্তাদের উপস্থিতি। জাফর সাহেব আর আয়েশা বেগম অতিথিদের অভ্যর্থনা জানাতে ব্যস্ত। কিছুক্ষণ পর রাজকীয় এক সাজে অনুষ্ঠান স্থলে এসে পৌঁছালো আকাশ। আজ তার পরনে সেনাবাহিনীর বিশেষ নীল রঙের অফিসিয়াল ফর্মাল পোশাকে, কাঁধে তার পদমর্যাদার উজ্জ্বল তারকাগুলো জ্বলজ্বল করছে। তার ব্যক্তিত্বে আজ এক অদ্ভুত রাজকীয় ভাব। মেজর মাহমুদের উপস্থিতির পর কাজী সাহেব বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করলেন। জাফর সাহেব আর আয়েশা বেগম চোখের পানি ধরে রাখতে পারলেন না। তারা দেখলেন যে ছেলেটিকে তারা একদিন পরম মমতায় বুকে টেনে নিয়েছিলেন, সে আজ শুধু তাদের মুখই নয় বরং পুরো দেশের মুখ উজ্জ্বল করেছে। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর মেজর মাহমুদ আকাশকে গর্ব করে বলেন, অভিনন্দন আকাশ, জীবনের এক কঠিন যুদ্ধ তুমি জয় করেছ। এই এতিম ছেলেটি আজ বাংলার বাঘ হয়ে গর্জে উঠেছে। তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক। মেজর জেনারেল মাহমুদের কথা শুনে হল ভর্তি মানুষের করতালিতে চারিদিক মুখরিত হয়ে উঠল। আকাশের চোখ আজ জলে ভিজে গেল, তবে তা দুঃখে নয় পরম তৃপ্তির। তিশা আকাশের হাতে মৃদু চাপ দিয়ে আশ্বাস দিল। গ্রামে সেই রোদে পোড়া ধুলো মাখা এতিম ছেলেটি আজ তার বীরত্বের আর ধৈর্যের মাধ্যমে হয়ে উঠল বাংলাদেশ আর্মি হেড কমান্ডো। তার জীবনের গল্পটি হয়ে রইল আগামী প্রজন্মের জন্য এক অদম্য অনুপ্রেরণা। অবহেলিত সেই ক্ষেতটি আজ সোনার ফসলে ভরে উঠেছে, আর সেই এতিম ছেলেটি আজ কোটি মানুষের হৃদয়ের রাজা। এভাবেই শেষ হলো আকাশের এক অকুতভয় সংগ্রামের মহাকাব্য।